প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। গুরুত্বপূর্ণ খবর নিয়ে লাইভ সেশনে হাজির হয়েছে। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, প্রথমে আমি আপনাদেরকে এক নজর জানিয়ে রাখার চেষ্টা করছি। প্রথম কথা হলো, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যে মামলা তাদের ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ এবার জামাতের পক্ষে দাঁড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, গত রাতে ক্যান্টনমেন্টে ওয়াকারুজ্জামানের সাথে বিএনপির একটি সিনিয়র গ্রুপের গোপন মিটিং এর দাবি করলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আগামী 5 থেকে 15 নভেম্বরের মধ্যে বাংলাদেশের সামরিক কু হতে পারে। কি বলা হচ্ছে সেখানে, সে বিষয়গুলো আমি স্পষ্ট তুলে ধরব। দর্শক, প্রথমে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি দিয়ে ভিডিওটি শুরু করতে চাই। জামাত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলিম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 25 অক্টোবর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি। 60 লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, 20,000-এর বেশি নেতা কর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছে। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের সহ অনেক আলিম ওলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যে মামলায়। এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে রচিত থাকবে। মির্জা ফখরুল আরো বলেন, এই দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়, এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। তাহলে এই বক্তব্যটি আমার অসম্ভব ভালো লেগেছে, যে এই দেশ কোনো বিদেশির নিয়ন্ত্রণে নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। দর্শক, মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যটি আমি মনে করি যে রাজনীতিতে নতুন একটি আলোচনা সৃষ্টি করবে। কারণ এতদিন ধরে বিএনপির শীর্ষ নেতা বা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বলছিলেন জামাত 71-এর অপরাধী এবং হাসিনা তাদের বিচার করেছে। কিন্তু এবার বিএনপির এই শীর্ষ নেতা যখন বলছেন যে মিথ্যে মামলায় তাদের ফাঁসি দেওয়া হয়েছে, তখন বোঝা যাচ্ছে যে বিএনপি বিশ্বাস করে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের দণ্ডিত করে শাস্তি বাস্তবায়ন করেছেন, এটা একটা নিছক রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল। এবং জামায়াতকে বা বিএনপির যে কজন নেতা এই কারণে ফেঁসে গেছেন বা ফাঁসি হয়েছে, তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, এই বিষয়টিও স্পষ্ট হয়ে গেছে। আমি যে রিপোর্টটি পড়েছি দি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে, এই রিপোর্টটি আপনাদের জানালাম। দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো পিনাকি ভট্টাচার্যের একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমি আপনাদের শোনাচ্ছি। গত 23 অক্টোবর রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপির নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর এবং আরেকজন অচেনা বা অজানা ব্যক্তি। গত 14 মাসে এমন আরো কয়েকটি গোপন অভিযানে সম্পূর্ণ হয়েছে দুই জগতের এই দুই মানুষের। প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন? এটি জানতে চেয়েছেন পিনাকি ভট্টাচার্য। অতীতে কোন সেনা প্রধান এমন দুঃসাহস দেখায়নি। অনুমতি ছিল না বলে কুর্মিটোলা গলফ ক্লাবের পেছনের রাস্তা দিয়ে গোপনে সেনা ভবনের পেছনের দরজা দিয়ে ওয়াকারের সাথে বাসভবনে ঢুকেছেন বিএনপি নেতারা। প্রশ্ন হচ্ছে, এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায়? পিনাকি ভট্টাচার্য তার পুরো স্ট্যাটাসে এই সিগনিফিকেন্ট প্রশ্নটি ছুড়েছেন।
প্রশ্ন হচ্ছে এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায় কিনা। পিনাকি আরো বলছেন, মনে রাখেন সৈনিক ও জুনিয়র অফিসাররা ষড়যন্ত্রকারীদের সকল খায়েশ মিটায় নেবে। দুইটি বিস্ময়কর বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পিনাকি বলছেন যে বিএনপি নেতৃত্বের সাথে ওয়াকারুজ্জামানের যে গোপন বৈঠকটি হয়েছে, এখানে দুটি বিস্ময়কর বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে। জেনারেল এক নম্বরে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চান। আর সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অভিযোগ তুলেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে ক্ষমতা থেকে সরাবেন, তারপর সেখানে যিনি বর্তমান প্রধান বিচারপতি আছেন রিফাত আহমেদ, তার নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন করতে চান। বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চাইছেন জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচনে সম্পন্ন করতে জেনারেল ওয়াকার যেন বিএনপিকে সমর্থন করেন। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। প্রফেসর ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক চাইছেন প্রধান বিচারপতির মাধ্যমে ওয়াকারুজ্জামান। বিএনপি চাইছে আমাদের যে এখন রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সেখান থেকে জনপ্রশাসন যে মন্ত্রণালয়, যেখান থেকে সরকারি আমলাদের বদলি করা হয় বা পদায়ন করা হয়, তো জনপ্রশাসন ও পুলিশের মধ্যে বিএনপি সমর্থিত অফিসারদেরকে গুরুত্বপূর্ণ এবং লাভজনক পদে বসিয়ে তারপর যেন নির্বাচন করা হয়। এই স্ট্যাটাসটা হলো আমাদের পিনাকি ভট্টাচার্য। তো আমি এই বিষয়টি নিয়েও আমার যারা সোর্স রয়েছেন বিভিন্ন বিষয়ে আমাকে তথ্য দিয়ে থাকেন, তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা এই ব্যাপারে কোনো ইয়েস নো বলেনি। তারা শুধু এইটুকু বলেছে যে পর্দার অন্তরালে অনেক কিছু চলছে, সময় আসলে বিষয়গুলো স্পষ্ট করবে। সাধারণত আমরা আপনাদেরকে যে খবরগুলো দেই, এই খবরগুলো বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ থেকে আমাদের খুব বিশ্বস্ত সূত্রগুলো জানায়। যারা আমরা গণমাধ্যমে কাজ করি তারা মনে করেন যে আমাদেরকে এই খবরগুলো জানালে আমরা জাতিকে জানাবো, জাতি উপকৃত হবে অথবা সতর্ক হবে। বাট পিনাকি ভট্টাচার্যের সত্যতা বা মিথ্যা এই যে বক্তব্যটি, এই ব্যাপারে আমি জানার চেষ্টা করেছি। তারা এটাকে মিথ্যাও বলেনি, সত্য বলেনি। তারা শুধু বলেছে একটু ওয়েট করতে হবে আপনাদের, মানে আমাকে বলেছে। তার মানে এটাকে আমি সন্দেহের মধ্যে রেখেছি, এমন কিছু ঘটতে পারে এই আশঙ্কাটাকে আমি ফেলে দিচ্ছি না, কারণ তারা এটাকে মিথ্যা বা গুঞ্জনও বলছে না, বলছে একটু ওয়েট করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয়, আমি সেনাবাহিনীর ভেতরে থাকা আমাদের প্রিয় দেশপ্রেমিক ভাইদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। এই ব্যাপারটি একটু আপনাদের আমি জানাই, এটিও সোশ্যাল মিডিয়াতে আজকে ব্যাপক আলোচনায় এসছে। আমি মীর জাহানের একটি স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস থেকে আপনাদের পড়ে শোনাবো। তিনি সাম্প্রতিক সময় বিএনপি বা জামাত ঘটনার একজন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট, দেশের সমকালীন ইস্যুতে তিনি সবসময় সোচ্চার থাকছেন। তার কিছু স্ট্যাটাস আমি আপনাদের পড়ে শোনাই। আজকে বিভিন্ন সোর্স থেকে আমার কাছে অলমোস্ট সেম তথ্য এসেছে নভেম্বর মাস নিয়ে। সেনাবাহিনীর ভেতর কু করতে ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে, যা ঘটার সম্ভাব্য তারিখ 5 থেকে 13 নভেম্বরের মধ্যে। অর্থাৎ তার কাছে যে তথ্য এসছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ভেতরে, সেনাবাহিনীর ভেতর থেকে একটি কু অনুষ্ঠিত হতে পারে। এটি ভারত মানে দিল্লি এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে, আর সেই ডেটটি হলো 5 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে। আওয়ামী লীগের একজন হার্ডকোর সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বলেছেন 5 আগস্টের মতো 5 নভেম্বর ঘটতে পারে যদি আল্লাহ চায়। 5 আগস্ট যা ঘটেছে বাংলাদেশে, ঠিক এমন একটি বিপ্লব ঘটতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে 5 নভেম্বর থেকে 13 তারিখের মধ্যে। আরো একটা আওয়ামী লীগের ভেতরের সোর্স থেকে খবর পেলাম, আওয়ামী লীগ এবং ভারত মিলে দেশের ভেতরে এমন কিছু করতে যাচ্ছে যেটার ফলে 13 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার রায় দেবার আগেই দেশের ভেতর আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সব সন্ত্রাসী তাদের অবৈধ অস্ত্র নিয়ে প্রতিটা পাড়া মহল্লা দখল নেবে এবং তাদের টার্গেটকৃত ব্যক্তিদের বসত বাড়িতে হামলা চালাবে।
এটা খুবই ভয়ঙ্কর অভিযোগ। অর্থাৎ আগামী 13 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি রায় আসার কথা আছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এসছে। তো এটার ব্যাপারে অভিযোগ এসছে যে দিল্লি এবং ভারত আমাদের আওয়ামী লীগের চেষ্টা চলছে বাংলাদেশের ভেতরে একটা বড় ম্যাচাকা চালাবার। সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগ বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নেতা কর্মীরা আত্মগোপন থেকে প্রকাশ্যে আসবে এবং অবৈধ অস্ত্র নিয়ে প্রতিটি পাড়া মহল্লায় হত্যাযজ্ঞ শুরু করবে, যাতে করে এই রায়টি দিতে না পারে। অপরদিকে ক্যান্টনমেন্টগুলোর ভেতর কু ঘটাবে জেনারেল ওয়াকার, যার জন্য গুম খুন আয়না ঘরের অপরাধের সাথে জড়িত সামরিক বাহিনীর 15 যে সদস্য বা আরো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই সব কর্মকর্তাদের উত্তরপাড়ার ভেতরে সাব জেলে রাখা হয়েছে। এই আরেকটি ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন মীর জাহান। অপরদিকে তিনি বলছেন, অপরদিকে ক্যান্টনমেন্ট গুলোর ভেতর কু ঘটাবে জেনারেল ওয়াকার, যার জন্য গুম খুন আয়না ঘরের অপরাধের সাথে জড়িত সামরিক বাহিনীর কর্মকর্তাদের উত্তরপাড়ার ভেতরে সাব জেলে রাখা হয়েছে। আমি জানি না এই যে সংবাদগুলো আমি আপনাদের দিলাম, এই সংবাদগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হতে পারে বা এটা কি ঘটতে পারে বাংলাদেশে। তবে এই আশঙ্কাগুলো যে বাংলাদেশে রয়েছে, যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন শেখ হাসিনা এবং একটি রাষ্ট্র দেশের মধ্যে সামরিক কু ঘটাবার চেষ্টা করে যাচ্ছে। তার মানে এই বক্তব্যের সাথে তাজুল ইসলামের বক্তব্যের মিল রয়েছে। এবং তাজুল ইসলাম নিছক কোনো সাধারণ ব্যক্তি নন বা আইনজীবী নন, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন আইনজীবী। তাই তার বক্তব্যটিও খুব ক্লিয়ার এবং তার এই বক্তব্যটিকে আমি গুরুত্বের সাথে নিতে চাই। প্রশ্ন হলো ওয়াকারুজ্জামানের নামটি যে উচ্চারিত হয়েছে এটা কতটুকু সত্য আমি জানি না, এই ব্যাপারে কোনো তথ্য নেই। কিন্তু এর আগেও বেশ কিছু সোর্স থেকে খবর পেয়েছিলাম যে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী পন্থী অফিসাররা এবং দিল্লি পন্থী অফিসাররা একাধিকবার কূট প্রচেষ্টা চালিয়েছে বা কূট জন্য বৈঠকও করেছিল, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি শেষ পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক অর্থাৎ আগামী মাসে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হতে যাচ্ছে। এই রায় কেন্দ্র করে কি হতে পারে পুরো বাংলাদেশে, এটাকে গুজবের আকারে কেউ নেবেন না, এটাকে মানে ফেলে দেওয়ার মতো না। অর্থাৎ আমি যে বিষয়টি স্পষ্ট করতে চাই সেটি হলো আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি এমন কোনো ঘটনা ঘটে যায় তার আগে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। আর যদি কিছু না ঘটে সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ করতে পারি, কারণ এই দেশ নিয়ে আওয়ামী লীগ তার ভয়ঙ্কর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সিরিজ আগুন লেগেছে। আমরা তারও আগে দেখেছি জুলাই বিপ্লবীদের সিরিজ হত্যা করা হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন দাবি দাওয়া অভিযোগে রাস্তায় মব হয়েছে, আন্দোলন হয়েছে এবং বিভিন্ন সময় আওয়ামী লীগ তার চেষ্টা অব্যাহত রেখেছে। তাই ইদানিং দেখবেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মাস্ক পরে হোক যেভাবেই হোক তারা প্রকাশ্যে রাস্তায় নামার চেষ্টা করছে। এবং সবকিছু মিলে যখন বাংলাদেশের প্রধান শত্রু রাষ্ট্রটি তার প্রিয় কি বলবো লেন্দুক দর্জিকে তার বুক পকেটে রেখেছে, শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী তার বুক পকেটে রেখেছে, এবং এত বড় একটি দেশ যারা 54 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা তাদের প্রিয় মানে তাদের প্রিয় কি বলবো দাস তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রেখে কতদিন এভাবে থাকবে জানি না। তাদের চেষ্টা যে অব্যাহত আছে থাকবে এটা বোঝা যাচ্ছে। আর সেনাবাহিনীর যেই 25 জনের বিরুদ্ধে অভিযোগ এসছে, 16টা বছর নিঃসন্দেহে এই 15 জন বা 25 জন বা 32 জন এরাই আওয়ামী লীগের নুন খেয়েছে, বিষয়টা এরকম না। এরাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, বিষয়টা এরকম না। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এদের মধ্যে 16টা বছর অবৈধভাবে আওয়ামী লীগ টিকিয়ে রাখার জন্য অজস্র হাজারো না লক্ষ লক্ষ বাহিনী সদস্য, সেনাবাহিনী শুধু না বলছি, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আমলা সহ লক্ষ লক্ষ আওয়ামী লীগের দোষর ছিল। কিন্তু আমরা গত 5 তারিখের পর হাতে গোনা কয়েকটা চুনোপুটিকে কেবল গ্রেফতার করতে পেরেছে। তার মানে বিশাল সংখ্যক লোকরা বাইরে রয়েছে, ষড়যন্ত্রকারীরা। এবং ডিজিএফআই এর যে 5 সাবেক জেনারেল পাশাপাশি আরো যারা অফিসার রয়েছেন তারা প্রত্যেকেই মোটামুটি বলা হচ্ছে যে ভারতে পালিয়ে গেছেন। তারা নিঃসন্দেহে ভারতে বসে এখন ঘুমোচ্ছেন না, তারা ভারতে বসে বাংলাদেশে থাকা তাদের ব্যক্তিদের সাথে ষড়যন্ত্র করছেন কি করে এই সরকারের পতন ঘটিয়ে আবারও সামরিক কিউ বা হাসিনাকে ক্ষমতায় বসানো যায়। এই প্রচেষ্টা অবশ্যই চলছে তাদের নেপথ্যে। তবে বাংলাদেশে আমাদের অনেকেই
এজেন্সির হয়ে কাজ করছেন। আমরা অনেককে মনে করি এরা বোধহয় বিএনপির লোক, এরা মনে হয় জামাতের লোক, আমাদের পক্ষে কথা বলছে। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এমন কিছু ব্যক্তিকে অর্থ দিয়ে পালছে যার ব্যাপারে তথ্যই আছে আমাদের কাছে। তারা আমাদের বন্ধু সেজে আমাদের এই সত্য কথাগুলোকে বিতর্কিত চেষ্টা করবে, নিচে লিখবে গুজব, এগুলো মিথ্যে কথা, এগুলো লিখবে। কেন? এই জাতি যেন ঘুমিয়ে পড়ে, এই জাতি যেন এরকম আশঙ্কা থেকে মুক্ত ভেবে ঘুমিয়ে পড়ে, যাতে করে তারা হঠাৎ করে যে কোনো এক অন্ধকারে এই দেশটাকে দখল করতে পারে। আমি আপনাদেরকে বলি, আগামী নির্বাচন, তারপর নতুন সরকার ক্ষমতা আসার পর আমাদের সতর্ক থাকতে হবে। তবে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যে রায়টি হবে, সেই রায় কার্যকরের আগ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আওয়ামী লীগের হাতে প্রচুর অস্ত্র, অর্থ এবং বিদেশি শক্তির সাহায্য রয়েছে। তারা এই বাংলাদেশে অনেক বড় অকাণ্ড ঘটাবে, এটার প্রচেষ্টা তাদের অব্যাহত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বহু অফিসার তারা অনেক প্রচেষ্টাকে ব্যর্থ করেছেন। আমাদের এজেন্সি বেশ কিছু প্রচেষ্টা ব্যর্থ করেছেন, যা শুনছি। তবে তার মধ্যেও ওদের লোক থাকার চেষ্টাগুলো অব্যাহত আছে। আপনাদেরকে কোনো একজন ব্যক্তি বলবে পিনাকি মিথ্যা বলেছে, অমুকে মিথ্যা বলেছে, আপনারা ঘুমিয়ে পড়বেন না। পিনাকি দেশে নেই, পিনাকি দেশের বাইরে রয়েছে। এই দেশে কিছু হলে তার কিচ্ছু যায় আসে না, তার ফ্যামিলি সহ তিনি বাইরে আছেন। কিন্তু এই দেশে যারা আছেন, 5 তারিখের পর থেকে যারা মুড়ি মুরগি খেয়েছেন, দখলদারিত্ব চালিয়েছেন, মোটা অঙ্কের টাকা কামিয়েছেন, আওয়ামী লীগকে বিভিন্ন মামলা থেকে বাদ দিয়ে যারা অর্থ গুনেছেন, থানাতে বসে বসে যারা বাণিজ্য করছেন, যারা মনে করছেন আগামীতে ক্ষমতায় আসবেন তাই পুরো রাষ্ট্রের দখলদারিত্ব চালাচ্ছেন, মনে রাখবেন তাদের বিপদটা সবচেয়ে বেশি। ঘুম ভেঙে যদি দেখেন কিছু একটা ঘটে গেছে, তখন যা কিছু কামিয়েছেন তা কিছু নিয়ে যাবার সুযোগ হবে না। আওয়ামী লীগ ভারতে যেতে পেরেছে, আপনারা কোথায় যাবেন? ভারত তো আপনাদের আশ্রয় দেবে না। তাই কষ্ট করে আগে পাসপোর্ট ভিসা করে রাখেন, তারপর যা কিছু করেন। আবারও বলছি, রাষ্ট্র একটা বিপর্যয়ের দিকে যেতে পারে। বলছি না যা কিছু বলেছি সব সত্য, আমি বলছি না আবার সব মিথ্যা। এই রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র চলছে। যতক্ষণ ষড়যন্ত্র চলবে ততক্ষণ আশঙ্কা থাকবে, আর আশঙ্কা থাকা মানে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়। আইজি প্রিজন জেল কর্তৃপক্ষের আসলে এটা কার, এটা তদন্তের দাবি রাখে। কোনো বিশেষ সুবিধা যদি সেনাবাহিনী দেয় এই অপরাধীদের, সেনাবাহিনীর সম্পৃক্ততা সন্দেহ করবে লোকজন। উচিত ছিল সাধারণ যেভাবে সকল কয়েদিকে আনা হয়, জেনারেল হারুনকে যেভাবে নেওয়া হয়েছে, জেনারেল রেজাকুল হায়দারকে যেভাবে নেওয়া হয়েছে, রহিমকে যেভাবে নেওয়া হয়েছে, সেটা করা হয়। তারপরেও আমি অশেষ ধন্যবাদ সেনাবাহিনীকে, তারা আসামিদেরকে আদালতে হাজির করছেন। তারা তো বিচারই রাজি হচ্ছিলেন না, নিজেরা বিচার করবেন। বড় দুঃখজনক সত্য, আমি সবশেষে দেখলাম লেখা সুন্দর দেখে মনে হবে আদালতে হাজির করা হয়েছে। তারপর কি হলো, এদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দেখতে খুব ভালো লাগে শব্দগুলো, ন্যায়ের প্রতি সবখানে গর্ব। এই হাজির হলেন এসি বাসে, ওনাদেরকে হ্যান্ডকাপ লাগানো হয়নি, হেলে দুলে যেভাবে যান সেভাবেই গেছেন। ওনার সুন্দর সোফা এখানে বসানো ছিলেন ওনারা। আদালতের নির্দেশ, কারাগারে পাঠানো হয়েছে। আমি খোঁজ নিয়ে জানলাম যে এদেরকে নেওয়া হচ্ছে, ওই সাবজেল ঘোষণা করা হয়েছে। সাবজেল ঘোষণা করা হয়েছে, এটা খুব দুঃখজনক। আপনি সাবজেল কেন ঘোষণা করবেন? দেশের প্রচলিত নিয়মে যেখানে হওয়ার কথা সেখানে করবেন। হ্যাঁ, সরকার চাইলে অবশ্যই করতে পারে, শেরাটন হোটেলের 2 ফ্লোর দিয়ে দিবে, সাবজেল ঘোষণা করবে, কোনো সমস্যা নাই। বাট এখানে এটা কেন করলেন? সরকার এত উদার হলেন কেন? এখন একটা জিনিস খেয়াল রাখতে ব্যাপার, যে স্বরাষ্ট্র উপদেষ্টা হলো সেনাবাহিনীর লোক, আইজিপি প্রিজন সেনাবাহিনীর লোক, অপরাধীরা সেনাবাহিনী। তো আমরা একটা শ্রেণীভুক্ত লোকদের আমরা সুবিধা দিচ্ছি, এটা দৃষ্টিকোণ। আপনি সকল সুবিধাই দেন, মানে কারাগারে দেন, জেলে দেন, জেলে সকল সুবিধা দেন। একটা ব্লক দিলে তো অনেক সেল, অনেক ব্লক, একটা ব্লক সেপারেট করে দেন, ওখানে দেন। মানুষ খারাপ কিছু ভাববে না। যেখানে পুলিশের আইজিপি জেলখানায় আছে, যেখানে মানে আমাদের উচ্চ আদালত বিচারপতি ওখানে আছে, কমিশনার সাবেক, তারপরে প্রধান বিচারপতি, অনেক অন্য ব্যক্তি ওখানে আছেন। ইনারা এমন কি হলে ওনাদের ক্যান্টনমেন্টের ভিতরে রাখতে হবে? কারণ আমার কথা আছে, এই ম্যাচটা হলো আমরা সবাই জানি এসি ম্যাচ। এই এসির বিল কে দিবে? এটাতে খাওয়ার বিল কে দিবে? জেল কোড মোতাবেক তাদের খাবার মেনু হবে, টাকা বরাদ্দ হবে, সেই হিসেবে খাবার হবে। এগুলি কে দিবে? এনারা কাচের প্লেটে খাবেন চামচ দিয়ে। এটা তো মানে আমি তো বললাম না, এই ঘটনাটা কি পরিষ্কার করতে হবে সরকারকে। মানে কেন ওনাদেরকে আলাদা করে দেখা হচ্ছে অন্যান্য অপরাধীদের থেকে? ওনাদের বলা হচ্ছে যে ওনাদের অপরাধ এখনো প্রমাণিত হয়নি, বা এরকম অপরাধ প্রমাণ হলে তখন ক্যান্টনমেন্টে রাখার জন্য এই অফিসারদের মানে অনেকেই কম অপরাধী। অপরাধী তো গ্রুপ আছে, যে ধরছে আমাকে সে এক ধরনের অপরাধী, যে আমার টর্চার করছে সে আমার অপরাধী, যারা আদেশ পেয়েছে তারা অপরাধী। এর মধ্যে অনেকেই আছে হয়তো লোকটাকে দেখেও নাই কোনোদিন, সিটিআইবির অনেকে আছে ওই সেলে যায় নাই, দেখে নাই, জানে তার কাছে আছে। এই
এই আছে এই জন্যই সে অপরাধী। এরা কোনো কথা মুখ খুলে নাই আপা, এই আইসিটি কোনো মুখ খোলে নাই, কারণ এদেরকে নিয়ন্ত্রণ করা হয়তো ক্যান্টনমেন্ট থেকে যেন তারা কথা না বলে, মুখ না খোলে। আমি এখনো মনে করি এই মুখ খোলাটা যাতে না হয় এই জন্য সাবদিল করা হয়েছে। তাহলে আমরা আসল সত্য ঘটনা জানবো না, আসল সত্য ঘটনা জানবো না। হাসিনা কি বলছে, তারেক সিদ্দিকী কি বলছে, আমরা সব জানতে চাই। এই জন্য সাব জেলে এটা সম্ভব না। এবং সাব জেলে দায়ভার, খরচপাতি, কারেন্ট বিল, খাওয়া দাওয়া, নিয়ম শৃঙ্খলা, এটা তো বৈষম্য সৃষ্টি করে। আপনি একই অপরাধে জিয়াউল হাসান জেলে আছেন, একই অপরাধে অন্যান্য জেলে আছেন, তো কেন বৈষম্য হবে? আমি এটা মোটো একমত না। এটা সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট হবে। সেনাবাহিনী যতই সুবিধা দিতে যাবে, সেনাবাহিনী নিজের মধ্যে বিতর্ক সৃষ্টি করবে। আজকের সাধারণ সরকারের সুবিধা দিচ্ছে, শুধু সেনাবাহিনী না, এখানে তো সরকারের সুবিধা দিচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুবিধা দিচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুহূর্তে আমি মনে করি দেরি না করে উনি পদত্যাগ করা উচিত। উনি না বুঝেন, আমি ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, ওনাকে বলবো ওনাকে বুঝান, পদত্যাগ করতে বলেন। অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, উনি কৃষি মন্ত্রণালয়ে থাকুক, ঠিক ওইটা উনি ভালো করতে পারবেন, এখানে উনি পারবেন না। উনি এই স্বজনপ্রীতি করে উনি বিতর্কে চলে গেছেন। আমার তো খুব থাকবে, আমি কিভাবে ছিলাম আমি তো জানি। আদমি স্যার কি হয়তো একটু ভালো ছিল, বাট মারুফ স্যার, ইকবাল, আরমান, তাদের সাথে এই ব্যবহার করা হয় নাই। ইভেন আপনারা তো আমাদের সাথে এই ব্যবহার করে সংবিধানে নাই, এমন আচরণ করছেন। কিন্তু এখন যদি করেন, জনগণ খারাপ বলবে, এটা আপনাদের ব্যাপার। আমরা সমালোচনা করব নৈতিকতার কারণে, যাতে ন্যায় বিচার পাই। ন্যায় বিচারের চেয়ে বড় জিনিস হলো আমরা সত্য জানতে চাই। অনুশোচনা বোধ আসুক, অপরাধ বোধ আসুক, সত্য কথা বলুক। একজন সেনাবাহিনী কর্তৃপক্ষ এখন পর্যন্ত বলে নাই এই শেখ হাসিনার জন্য আমাদের এই অবনতি, অবক্ষয়, কেউ বলে নাই। এইটা তো বলবেন, আপনার প্রতি অনুশোচনা, আপনার অনুতপ্ত, দয়া মায়া কেন আসবে? আপনাদের হেরম দেখা যাচ্ছেন এখানে। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বলবো ওনার থাকার কোনো এখতিয়ার নেই, উনি বিতর্কিত হয়ে গেছেন, উনি আসামি পক্ষের হয়ে গেছেন, এবং উনি অবসরে যাওয়া উচিত। আমার খুবই আপন জননী, আমার ডিজি ছিলেন, খুব পছন্দ করি, বাট এই মুহূর্তে নৈতিকতা প্রশ্নে আমি ওনার থেকে সরে আসলাম। আর ওনাদেরকে কি করা হয়েছে, মানে কি করেছে ওনারা আদালতে গিয়ে, মানে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ কিছু করার নাই, কারাগারে প্রেরণ করা হবে। তারপরে মনে করেন মামলা রাখা হবে। ওনারা তো সত্য কথা বলেন নাই তো আপা। এখন যদি আইসোলেশনে না নেন, এটা সত্য কথা বলবে না। এখানে অনেক অফিসার চিনি আমি, যোগাযোগ করতে সত্য কথা বলতে চাই, বলতে পারবে না তো সাব জেলে থাকলে। সাব জেল কন্ট্রোল, অ্যাবসলিউট কন্ট্রোল বাই ডিজিএফআই এবং আমাদের লোকজন। ওখান থেকে সত্য কথা বলে সে ফিরে আসলে তার বিপদ হবে। তো এখানে যদি ওদের নিরাপত্তার জন্য, দেশের স্বার্থের জন্য ঘটনা কি ঘটছে চাই, এটা কেউ তো বলে নাই। সেনাবাহিনী পদন থেকে দেখেন, আপনি ওই হাসান নাসিরকে পিএমজি করলেন কেন? সেনাপ্রধান তো পারতেন তারেক সিদ্দিকীকে পিএমজি করতে, কেন করেন নাই? তার পোস্টপেডকে আকবরকে পিএমজি করতে পারতেন, কেন করেন নাই? এগুলি আমাদের সন্দেহ সৃষ্টি করে। আমি মনে করি সেনাবাহিনী তার ভাবমূর্তি রক্ষা করুক এবং এই জায়গা থেকে আমাদের পরিত্রাণ দেখ। আর এসি বাস নিয়ে আমার আপত্তি, চরম আপত্তি। কার পয়সায় এসি বাস কিনা হইলো, কে কিনা দিল, এটা জানা দরকার। প্রত্যেকেই আবিষ্কার করলো এসি বাস, ভাগ্যিস স্লিপিং বাস দেয় নাই, আলহামদুলিল্লাহ। ওইটি মনে হচ্ছে স্টিকার লাগানো, মানে লজ্জা। আমি এই লজ্জা কোথায় রাখবো? এইভাবেই মানুষ বোকামি করে। আমি বললাম তো, তাকে নিয়ে বিশেষ ব্যবস্থা রাখেন কেন জেলখানার ভিতরে, আরো ফুর্তি দেন। আমি আশ্চর্য হব না যে ম্যাচ ওয়েটার খাবার দিচ্ছে জেলের ভিতরে, সাব জেলের ভিতরে, অস্বাভাবিক কিছু না। যদি না করে আমরা রাজপথে কথা বলা শুরু করবো এবং কঠিন ভাবে বলবো, লজ্জায় পড়ে যাবে। আমরা নিজেরাই বলতেছি, আমরা বিচার নিয়ে মাথা ব্যথা নেই আপা। এটা অনেকে অত জানি না, দেখি না কে ছিলেন, বাট কথা সেটা কথা হলো তাকে তো সেই সুযোগ দেবেন কথা বলা, তারা তো সেই সুযোগ পাচ্ছে না, বলতেও পারতেছে না ভয়ে। সিনিয়ররা মানা করতে বলো না। তো আমি মনে করি আপা, তাদেরকে সুযোগ দেওয়া হোক সত্য কথা বলার জন্য, আর সবাই বৈষম্য করে আমরা এক পথে চলি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপা, আবার আসবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ হাসিনুর রহমান। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনার থেকেও শুনতে চাই যে আপনিও ছিলেন আজকে সেখানে, আপনারাও মনে হয় 9:30টায় গিয়েছেন, কিন্তু ওনাদেরকে কেন এত নিরাপত্তা, কেন এত সাত সকালে, মানে সবাই জানার আগে, তো আসলে কি ওনাদের নিরাপত্তার হুমকি ছিল কিনা? আর হচ্ছে যে আলাদা করে দেখা হচ্ছে, কি দেখা হচ্ছে আপনার? একটা তো উনি এসি বাসের কথা বললেন, আর একটা সাবজেক্টের কথা বললেন, আর কোনো কিছু নজরে এসেছে কিনা যে আলাদা করে দেখা হচ্ছে, বৈষম্য তৈরি করা হচ্ছে? বৈষম্য পরে আসুক, আগে কথা হচ্ছে চাচ্ছিল না এত এদেরকে হ্যান্ড ওভার করতে। বাহ, কি হ্যাড অন পার! রাষ্ট্রের মধ্যে আমি নায়ক, আমিও রাষ্ট্র চালাই, এই ভাবভঙ্গিটা কে দিল? জনগণের টাকায় বেতন পায়, বউ বাচ্চা চালায়, ফ্রি বাসা, গাড়ি বাড়ি সব পাচ্ছে, তাকে কে দিল এই হ্যাড অনটা? হু হ্যাজ গিভেন দেম? বাপের বাড়ির জমিদারি, পৈতৃক জমিদারি এটা? এরা ব্লাডি চাকর, বিহেভ লাইক এ চাকর। দিবে না মানে না দিয়ে যাবে কোথায়? জনগণের যে চাপ, আমি কালকে রাতেই ধরে নিয়েছি যে আজকে সকালে ঠিকই চলে যাবে, এবং আমার ইনটিউশনটা আমি বলি, এবং ট্রাফিক জ্যাম হওয়ার আগেই চলে যাবে।
আল্লাহর রহমতে তাই হয়েছে। রাস্তা ফ্রি থাকতে থাকতেই সকালবেলা গিয়ে চলে গেছে। এটা জনগণের চাপ, সোশ্যাল মিডিয়ার চাপ, এবং অনেকেই হয়তো জানে বা অনেক কেউ কেউ হয়তো জানে না, ইউএন থেকেও চাপ এসছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম 4-5 দিন আগে, 1 মিনিট 26 সেকেন্ডের দাওয়াই ছিল, একটা পোস্ট ছিল। আমি তো 3-4-5 লাইনের দিই, বড় বড় লেখা লিখি না, বড় বড় লিখে কেউ পড়ে না। আমি ওই দিন সকালেই জেনেছি যে আগের দিন 1 মিনিট 26 সেকেন্ড তাকে ধোলাই দেওয়া হয়েছে, যে ইউ ব্লাডি উইল হ্যান্ড ওভার দেম টু দি সিভিল কোর্ট ফ্রম দি ইউএন। আমি খবর পেয়েছি, তো না দিয়ে তার কোনো উপায় ছিল না। আমার সেনাবাহিনী 100% দেশপ্রেমিক। আমার সেনাবাহিনীর প্রতিটা সদস্য বিচার চায়, তারা হাত ছেড়ে বাঁচবে এদিকে বিচার কমপ্লিট করতে পারলে। কারণ সেনাবাহিনীকে বিতর্কিত করেছে এই কুলাঙ্গাররা, হাসিনার পা ছেটে ভারতের সেবাদাস হয়ে এই কুলাঙ্গাররা পুরো বাহিনীটাকে তারা তছনছ করে দিয়েছে। এদের পাপ তো 4টিখানি পাপ না, শুধু কিলিং এর পাপ না, সেনাবাহিনীকে এই অবস্থায় আনারও একটা পাপ আছে, দেশের সাথে বেইমানি করার জন্য একটা পাপ, রাষ্ট্রদ্রোহী, ভারতের সেবাদাস পা চাটাটাও একটা পাপ, গোমূত্র খাওয়াটাও একটা পাপ। ওদের পাপের তো শেষ নাই। আর লাস্ট নিয়ে এসে হ্যাডন দেখাচ্ছে রাষ্ট্রের সাথে যে হ্যাঁ তুই কি করবি, তোর হ্যাডন কোথায় গেল? হ্যাডনটা কোথায় গেল? দিবে না মানে, আমি একজন আমাকে জিজ্ঞেস করেছিল ইনবক্সে, দিবে না ভাই, আমি দিবে না মানে বাপ করে দিবে, তাই দিয়েছি। ধন্যবাদ। আসারও কথা ছিল না, অনেকে তো সন্দেহ করেছিল ওনারা আজকে আসবে না, তো হ্যাঁ এটা সন্দেহ ছিল, বাজারে ছিল। আমি যে কথাগুলো বলছি তা আমি আমার তথ্য অনুযায়ী বলছি, এবং আমার বিশ্বাস এবং আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী বলছি যে দিতে বাধ্য দেবে। কারণ আইনের হাত লম্বা। একবার যখন বিচারের খাতা আইনের খাতায় ডকুমেন্টেড হয়ে গেছে, এটাকে কারো বাপ কবর থেকে উঠে আসলেও উঠতে পারবে না। 35 বছর পরে কিন্তু বঙ্গবন্ধুর হত্যার মানে বিচার হয়েছে। বিচারটা ভুল হয়েছে শুদ্ধ হয়েছে সেটা বলতে চাচ্ছি না, বাট হয়েছে, তো হওয়া ছাড়ছে তো হাসিনা। তো এটা যাবে কোথায়? এবং এইটা যেই বাধা দিবে বা এখনো দিয়েছে, এরাও আইনের আওতায় আনতে হবে, কারণ বিচার কার্যে বাধা দিয়েছে। বিচার কার্যে বাধা দেওয়াটাও অপরাধ। অতএব টুডে আর টুমরো ইউ নেভার নো, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যাই হোক, তো তারা আজকে সকালে গিয়েছে, সকালে উঠে আমি যাবো কোর্টে। তো 8টার সময় আমি ফেসবুকে দেখলাম যে সুন্দর সুন্দর গাড়ি নিয়ে তারা গেছে। আচ্ছা, ভালো কথা। এখানে অলরেডি আমার বন্ধু বলে গেছে। তো এখানে সাবেকদের খবর কি? এই 15 জন তো গেল, সাবেক যে আরো 25টা না কয়টা 26 জন অপরাধী আছে, সাবেক গুলার খবর কি? এটা জাতি জানতে চায়, আমিও জানতে চাই। এটা বলতে হবে সাবেক গুলা কই। সাবেক গুলাকেও তো শেল্টার দিয়ে পালিয়ে গেছেন, তার ওনার কথা কিন্তু কিছু বলা হচ্ছে না, যিনি পালিয়ে গেছেন। হ্যাঁ পালিয়ে গেছে, ওটা করা নেই। সে কি পালিয়ে গেছে নাকি তাকে পালাইতে বাধ্য করা হয়েছে? এখন আমি একটু বলি, একটু লম্বা হয়ে যাবে, তারপরেও বলি জাতির জানা দরকার, কারণ এই জেনারেশন অনেক কিছুই জানে। আমি কিন্তু আপনার লাস্ট টক শোতে বলেছিলাম যে আমি চিন্তিত, তার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত, বিকজ সে যারা পালিয়ে গেছে তারা তো সব জানে। আর রিসেন্টলি যে পালিয়েছে কবি, সে এমএসপি ছিল, এমএস টু দ্য প্রাইম মিনিস্টার, তো সে তো সবকিছু জানে। জুলাইয়ের সময় ছিল, আদেশ নির্দেশ কিভাবে সে পাস ডাউন করেছে, কে কি বলেছে, কি কি আদেশ দিয়েছে, সব জানে। এটা তো ওই ফ্যাসিস্টের জন্য বিপজ্জনক। প্রেজেন্ট রেজিমের যে রেসপন্সিবলরা এখনো চাকরি করে যাচ্ছে, এদের জন্য বিপজ্জনক। সো এরা ফেসে যাবে, সেই ভয়ে একে পেলাতে দেওয়া হয়েছে। আচ্ছা, তুই যে বারটা বউ বাচ্চা নিয়ে পালাইলি, মূর্তি দেশে মূর্তি, বিচার ফেস করতি, ওখানে গিয়ে যে নিরাপদ থাকবে তার গ্যারান্টি কে দিবে? ওর মাতা কি ওখানে চিনবে? মাতা মিয়া হাসিনা, মিয়া খলিফা মিয়া হাসিনা কি এখন চিনবে তাকে? মোদি বাবাজি কি চিনবে? আমরা ইতিহাসে যদি পিছনে যাই 50 বছর আগে, গাজী গোলাম মোস্তফা, মোস্তাফিজ হয়তো দেখে নাই, ছোট জন্ম হয়েছে তার। গাজী গোলাম মোস্তফা, আচ্ছা পড়েছো, গাজী গোলাম মোস্তফা ওই সময় পালিয়ে ভারতে গিয়েছিল। তারপরে তার পরিণতিটা কি হয়েছে সেটা তো জাতি জানে। তো এদের পরিণতি যে ওরকম হবে না সেটা কিভাবে বলি? আমি সেই দিন এই জন্য শুধু হালকা বলেছিলাম টকশোতে, আপনার টকশোতে, যে আমি তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত, মানে চিন্তিত। অপরাধ করেছে আমার ভাই, ওর বিচার এখানেই হবে, ওর বউ বাচ্চা এই দেশে শান্তিতে থাকবে। ওর বিচার হলো জেল হোক বা ফাঁসি হোক, যাই হোক, 20 বছর হোক, 33 বছর জেল হোক, বাট অ্যাটলিস্ট ওর বউ বাচ্চা পরিবার এই দেশের মাটিতে শান্তিতে থাকে। গাজী গোলাম মোস্তফার মতো যদি পুরো ফ্যামিলি সহমনে শেষ হয়ে যায়, সেটার গ্যারান্টি কে দেবে? যারা এই পার থেকে তাকে পার করে দিয়েছে, তারা তো জেনে শুনেই পার করেছে, তারা জেনে শুনে ঠেলে পার, হয়তো বা কবির যেতে চায় নাই, নেবার নো, তাকে একরকম ভুল বুঝায় তাকে পাঠানো হয়েছে। এখন তার নিরাপত্তা কে দিবে আমাকে বলেন? যেই ফ্ল্যাটে আনার কুষ্টিয়ার এমপি আনার মারা গেল, টুকরা 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 করে, আমার এই ছোট ভাইটার জন্য অপরাধী সে, বাট আমারই তো করতে, আই হ্যাভ টু ওন হিম। আমি তো বলতে পারবো না আমার ভাই না,
সে তো আমার সার্ভিসে ছিল। তো এখন ওর নিরাপত্তা কি হবে, আমি এটা নিয়ে সত্যিই চিন্তিত। সেদিন থেকেই জানছি, যখন আমি মেসেজটা পেয়েছি তখন থেকে চিন্তিত, কি ভুলি না করবো। আর ওর নিরাপত্তাটা কে দিবে? এবং হয়তো সময়ের ব্যবধানে দেখা যাবে ওই গাজী গোলাম মোস্তফা 1, 2, 3, 4, 5, 6 এবং শুধু ও না, আওয়ামী লীগের যতগুলো ওই পারে গেছে, আশ্চর্য হবার কিছু নাই যদি গাজী গোলাম মোস্তফার পরিণতি তাদের ভোগ করতে হয়। নেভার নো, হয়তো হবে। আমি চাই না ওরা ফেরত আসুক, এই দেশের মাটিতে বিচার হোক, ওদের বউ বাচ্চা অ্যাটলিস্ট বিচারের পরে শান্তিতে থাকবে। আমি আহ্বান জানাবো আপনার অনুষ্ঠানের মাধ্যমে, যারা যারা পালিয়ে গিয়েছো, মিলিটারি, সিভিল, আমলা, যেখানে গেছো, ভারতে গেছো বা বিদেশে গেছো, ফেরত আসো ভাই, ফেরত আসো, বিচারটা ফেস করো, একটা ফয়সালা হয়ে যাবে। আর তাহলে ইন অ্যাবসেন্সিয়া যে রায়টা হয়ে যাবে, তখন সারা জীবন আর দেশে ঢুকতে পারবে না, তোমার বউ বাচ্চাও ঢুকতে পারবে না। কারণ কান টানলে মাথা আসে, তোমার বউ বাচ্চা এয়ারপোর্টে আসলে তখন তো আইন তাকে ধরে বসবে, তো বউ বাচ্চার অপরাধ না থাকলেও তাকে ধরে বসবে, তখন কি করবে? এই বোকামিটা করছে। মইনু আহমেদ আজকে ঢুকতে পারবে? মইনু আহমেদ তার ডেড বডি, তো আমি পোস্ট দিয়েছি ফেসবুকে, ডেড বডি অফ মিস্টার মইনু আহমেদ মাস্ট নট বি বারিড ইন দ্য ল্যান্ড অফ বেঙ্গল। আমি নিজে দিয়েছি, আমি বলছি আপনাকে ফেসবুকে, আমি ফেরদৌস আজিজ এই পোস্ট দিয়েছি। তো এই বেঈমানদের, মির্জাফরদের বাংলার মাটিতে তো ডেড বডিটাও আনতে পারবে না। ওরা যা করেছে 16 বছরে, যত গুম খুন হত্যা করেছে, দেশের স্বার্থ বিলিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এদেরকে কে জায়গা দিবে বলেন? তো জায়গা দিবে না। আচ্ছা, সাবজেল স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে একে আমি কোন ভাষায় বলবা? আমারই বস ছিল, আমার নিজের কাছেই খারাপ লাগে। আর্ম ফোর্সেস ডিভিশনে, সশস্ত্র বাহিনী বিভাগে যখন উনি পিএসও ছিলেন, আমি ওনার সাথে লাস্ট 1 বছর তার স্টাফ অফিসার ছিলাম, G1 গ্রেড 1 স্টাফ মিলিটারি কর্পস হিসেবে। তারপরে আমি মিশনে চলে যাই, 1 বছর 1 মাস ছিলাম। এই ভদ্রলোককে তো সম্মান করতে চাই, কিন্তু উনি নিজেই তো সম্মান চান না, উনি নিজেই তো সম্মান চান না। ওনার কি আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, মেরুদণ্ড বলতে কিছু নাই? আসলেও নাই, আসলেও নাই। যারা ওনাকে চিনে সেনাবাহিনীতে, আসলেও নাই। আপনি ওই মিয়া কি করছস, কি দিয়ে খাইছস, কয়বার গেছস, মামু আইসেনি, এগুলা পেয়ে মানুষের সাথে চিপ পপুলারিটি আর্ন করা তো তার কাজ না, তার তো কাজ না, তার চিপ পপুলারিটি কাজ না। আর এই ভদ্রলোক সবার সাথে সুবিধা দিচ্ছেন কেন? মানে নিজে ওনাদেরকে সুবিধা দিচ্ছেন কেন? আর্মিকে স্পেশাল ওটা আসছি। একটা কথা জেনে রাখি আমরা, যে সবার সাথে ভালো সে প্রকৃতপক্ষে 2 নাম্বার, সে ইমানদার না। ইমানদার ব্যক্তির ভালো সাপোর্ট বেশি থাকবে, খারাপটাও থাকবে। আর সবাই যার বন্ধু, তার মানে ওই ব্যক্তিটা বলদ আছে ভিতরে। তো হি ইজ অফ দ্যাট টাইপ। আমি ব্যক্তি অ্যানালাইসিস করতে আসি নাই। উনি সাবজেল দিলেন কেন? উনি কার প্ররোচনা দিয়েছেন? কে তাকে আদেশ দিয়েছে? জাতি তাকে দিয়েছে পারমিশন? জনগণ তাকে দিয়েছে আইনের ব্যত্যয় ঘটানোর জন্য? উনি কোন কার উদ্দেশ্যে? উনি কি রয়ের কথা দিয়েছেন? পরিষ্কার করতে হবে। হাসিনার কথা দিয়েছেন? পরিষ্কার করতে হবে। উনি তো হাসিনার আমলে এমপি নমিনেশনও চেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে এই সমস্ত লোকগুলাকে তুলে আনা হয়েছে উপদেষ্টা হিসেবে। বিতর্কিত ব্যক্তি, 111-এর বিতর্কিত ব্যক্তি মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে এরা ঘুচুম করেছে, ঘুচুম কয়েকজন মিলে। আমার চোখের সামনে দেখা, আমি এমনিতে তো তখন। এদের তো বিচার হওয়া দরকার, এদের বিচার হওয়া দরকার। সেই যেই অপরাধীর বিচার হওয়া দরকার, কত সৌভাগ্য এই জাতির, সেই চোর পাটপার গুলাকে, কুলাঙ্গার গুলাকে আমরা উপদেষ্টার চেয়ারে বসিয়েছি। হি মাস্ট বি কিকড আউট ফ্রম দিস অফিস। সে রিজার্ভ করে না আর 1 মুহূর্ত থাকা, কারণ সে এই যে 16 বছরে যে গুম খুন যারা হয়েছে, যে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, সকলের হৃদয়ে আঘাত দিয়েছে, সকলের বিচার ইনসাফের জায়গায় সে হাত দিয়েছে, সে বেইমানি করেছে। সে কি রয়্যাল প্রেসক্রিপশনে দিয়ে এই সাবজেক্ট ঘোষণা করলো রাতারাতি? নাকি ওয়াকারের নির্দেশে করলো? নাকি ইউনুসের নির্দেশে করলো? নাকি রয়ের কাছ থেকে কয়েক কোটি টাকা খেয়েছে? আই হ্যাভ এ ডাউট, আই ক্যান অলওয়েজ রেইজ এ কোশ্চেন। তুমি যদি টাকা নাও খেয়ে থাকো, দিস কোশ্চেন উইল কাম আপ। ওয়াই ডিড ইউ, হাউ মেনি ক্রোর্স ইউ হ্যাভ টেকেন ফ্রম র অর হাসিনা অর আওয়ামী লীগ? আপনি কার কাছ থেকে কত টাকা পেয়েছেন তার হিসাব দেন। নিয়ে ফাইজলামি করেন জনগণের রক্তের সাথে, ডেড বডির সাথে। উনি জানেন না লাশ পুরানো হয়েছে ভ্যান গাড়িতে? উনি জানেন না লাশ অনেকের পায় নাই? উনি জানেন না গুম কতটা হয়েছে, অনেক ব্যক্তি ফেরত আসে নাই? কি মানুষের বাচ্চা? ইজ হি এ হিউম্যান বিং? সেও তো ফাদার, সন্তানের বাবা। কিভাবে সেই কাজটা করতে পারলো? আমার ক্ষমতা আছে বলেই করে দেবো? আমি আমার 6th সেন্স ইউজ করবো না? আমার বিবেক ইউজ করবো না? হোয়াট এ 3rd ক্লাস ম্যাটেরিয়াল। ইয়েস, আই রিপিট, হি ইজ এ ব্লাডি 3rd ক্লাস না 4th ক্লাস ম্যাটেরিয়াল। হাউ ডিয়ার হি ডাজ সো? এটা তার জবাব দিতে হবে। সাবজেক্ট বানাইছে ভালো কথা, এসিডিসি গাড়িতে নেবেন। আমি তো বলবো ভাই ওই গাড়িতে একটা ডাইনিং টেবিলও লাগায় দাও, ওই টি ব্রেক স্যান্ডউইচ খেতে খেতে যাবে। আবার ফেরত আসার সময় ওই লাঞ্চ খেতে খেতে, সোনারগাঁ থেকে লাঞ্চ এনে সার্ভ করো ওই প্রিজন ভ্যানে, ওই এসি ভ্যানে লাঞ্চ খেতে খেতে তারা যায়।
অসংখ্য ধন্যবাদ, শুনবো আপনাকে। আমি একটু লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার কাছে পুরো প্রসেসটা আগে এই যে 8 তারিখ থেকে গতকালকে পর্যন্ত আমরা অনেক ধরনের আলোচনা সমালোচনা শুনেছি, তো আজকে ব্যাপারটা আপনার কাছে কিরকম লেগেছে? মানে ওনাদের যে কোর্টে হাজির করলো তারপরে চলে গেল, এরপরে আসলে প্রসেসটা কি? তারপরে যারা অনুপস্থিত ছিল তাদের ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলছে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি যেটা বলতে চাই যে সবার মধ্যে একটা সংশয় ছিল, এটা হাসিন স্যার এবং ফেরদৌস স্যার বলেছেন। আমার ভিতরে অ্যাকচুয়ালি কোনো সংশয় ছিল না। আমি যে সমস্ত জিনিস ফলো করতেছিলাম যে এরকম একটা সিচুয়েশনে অ্যাকচুয়ালি সেনাবাহিনীর মানে তাদেরকে কোর্টে হাজির করা ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ আর্মিকে নিয়ে অলরেডি জনগণ অ্যাকচুয়ালি বলবো যে ঐক্যবদ্ধ হচ্ছিল। আমরা সোশ্যাল মিডিয়া যেহেতু সবসময় মনিটর করি, বাট এইটা আমি বলবো যে তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে শুধু এই আইনটা ফলো করা হয়েছে। আদারওয়াইজ শেখ হাসিনার সময় যে একটা ললেসনেস ছিল, এই যে আমাদের সিনিয়র অফিসাররা মিলিটারি অফিসার যখন আয়না ঘরে ছিল, এটা একটা ললেসনেস, তাদেরকে আদালতে হাজির করা হয় নাই, এটা একটা ললেসনেস। সেম ললেসনেস এখন এক্সিস্ট করতেছে। তাদেরকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাদেরকে এসি বাস দেওয়া হচ্ছে, তাদের জন্য সাবজেল করা হচ্ছে। হাসিন স্যার যেহেতু অভিজ্ঞ, আমারও জেলের অভিজ্ঞতায় আছে, এই কারণে আমার ফাদার জেল সার্ভিসে ছিলেন, সো আমি এই জিনিসগুলো জানি, কাছে থেকে দেখেছি। সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা বন্দির জন্য একটা খাবার বরাদ্দ দেওয়া হয়, ওই বরাদ্দ খাবারটা তাদেরকে দেওয়া হয়। বাট এখন এটা নিশ্চিতভাবে বলা যায় যে তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে অ্যাকচুয়ালি তাদেরকে একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এই কেন দেওয়াটার মানে এটা হচ্ছে, এখানে হচ্ছে রিয়েল কোশ্চেন। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা সবাই জানি যে শেখ হাসিনার সময় এই লোকগুলো ছিল হচ্ছে তাদের মাসল পাওয়ার। এর মধ্যে এক সবচেয়ে ক্লোজ ছিল হচ্ছে মেজর জেনারেল কবির, যে আমার কোর্সমেট। এবং মেজর জেনারেল কবির যখন এর আগে যখন তারা গুম কমিশনে কথা বলে, আমি এর আগেও ফেসবুক পোস্ট এবং লাইভে বলেছি, এর কারণটা হচ্ছে আমি অনেক আগে থেকে জানতাম যে সে অলরেডি জেনারেল ওয়াকার এবং ওই 5ই আগস্টের আগ পর্যন্ত যত ধরনের শেখ হাসিনা আদেশ নির্দেশ দিয়েছে সবগুলা হচ্ছে সে রাজ সাক্ষী, এবং সে গুম কমিশনে সেই সাক্ষীটা দিয়েছে। সো আমি এটা আগে কোথাও মানে আমি তো প্রায় কোনো অ্যাসোসিয়েট থাকলে ইয়ে করি, এটা করি নাই, কারণ এটা করলে সবাই সতর্ক হয়ে যাবে। বাট আলটিমেটলি জেনারেল ওয়াকার ইন্টেলিজেন্সও তো বসে নাই, তারাও জিনিসটা জানছে। জানার পরে তারা দেখেছে যে কবির হচ্ছে একটা থ্রেট। সো কবিরকে এখন কনভিন্স করেছে। আমি একটা জিনিস বলি, কবির হচ্ছে আমার নেত্রকোনা, আমার বাড়ি নেত্রকোনা, হি ইজ অলসো ফ্রম নেত্রকোনা, এবং একটা সাদা সিধা ছিল, তার মধ্যে কমপ্লিকেসি প্যাচ ঘোষ তেমন একটা নাই। মানে আমি বলতে পারছি হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সের প্যাচ ঘোষ নাই। সো ও যখন গুম কমিশনে গিয়েছে, যখন স্টেটমেন্ট চেয়েছে, সে ফ্রিলি স্টেটমেন্ট দিয়েছে। এটা যখন তারা জানতে পেরেছে, আওয়ামী দোসররা একদম ক্লিয়ার কাট বসলো, আওয়ামী দোসররা তখন বুঝতে পেরেছে যে এটা যদি আদালতে ওঠে, ইট উইল বি থ্রেট ফর বাংলা, থ্রেট ফর আওয়ামী দোসর, থ্রেট ফর ইন্ডিয়া, থ্রেট ফর শেখ হাসিনা। সো তাকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য কনভিন্স করেছে। আপনি দেখেন যে ইনভেস্টিগেশন এখন বেরিয়েছে যে সে ইন্ডিয়াতে যাওয়ার আগে কয়েকবার ইন্ডিয়াতে গেছে, কোথায় থাকবে, বাসা ভাড়া টাড়া সবকিছু নিয়ে সে কয়েকবার গিয়েছে। ইভেন সে পালিয়ে যাওয়ার পরও সে প্রায় ৭৭,০০০ লাখ টাকা সে তার অ্যাকাউন্ট থেকে ইয়ে করছে। আমি এখানে বিদেশে বসে আমার অ্যাকাউন্টে টাকা আমি তুলতে পারি না, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দিয়ে দেয়, তো সে কিন্তু তুলে ফেলেছে। সে হচ্ছে কনভিক্টেড, মানে চার্জশিট ভুক্ত আসামি, সে কিন্তু করে ফেলেছে। এটা কি এমনি করেছে? বিকজ তাকে সবাই এই জিনিসটা অ্যালাউ করেছে। বাট ফেরদৌস স্যার যেটা বলেছে, সে আমি তো বললাম যে ইন্টেলিজেন্সের কমপ্লিকেসি কবির জানে না। এই কবির জানা না দেখেই সে এদের কথায় কনভিন্স হয়ে ভারতে গিয়েছে। এখন আমি অ্যাকচুয়ালি ফেরদৌস স্যার যেটা বললেন যে তার লাইফ হচ্ছে একটা রিস্ক, কারণ তারা অলরেডি জানে যে সে হয়তো সাক্ষী দেবে তাকে, কিন্তু সে যে সাক্ষী দিয়েছে এইটার লিখিত ডকুমেন্ট যেটাতে সে সাইন করেছে, এটা কিন্তু গুম কমিশন আছে। সো ইট ইজ আ থ্রেট। সো তারা তখন এটা চেষ্টা করবে। মানে আমার কাছে মনে হয় যে তার লাইফ অ্যাকচুয়ালি মানে একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এখন বাকিদেরকে কেন এই ধরনের প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিচ্ছে, এটাই হাসিন স্যার যেটা বলেছে। এখানে যারা ছিল তারা কেউই গুম কমিশনে কোনো সাক্ষীতে কোনো সহযোগিতা করে নাই, 100% অসহযোগিতা করেছে। আপনারা যদি নাবিলা ইদ্রিসের একটা ভিডিও সাক্ষাৎকারে দেখেন, সে বলতেছে যে মিলিটারি একটা নর্মাল রংস, যে আমি যদি ডাইরেক্টর সিটিআই বিষয়ে কোশ্চেন চাই, এটা একটা চিঠি আছে, কে কার পরে আসছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ডিজিএফআই কে, বলছে আমাদের কোনো অনার বোর্ড নাই। অনার বোর্ড নাই হচ্ছে যে যখন যে অ্যাপয়েন্টমেন্টে থাকে তার পিছনে একটা অনার বোর্ড থাকে, তার মধ্যে কত কোন স্টেট থেকে কোন কে দায়িত্বে ছিল এটা লেখা থাকে। অনার বোর্ড যেহেতু নাই, এই জন্য তারা বলতে পারবে না। এখন এটা চেষ্টা করে দেখতেছে হাইয়েস্ট লেভেলের তারা অসুবিধা করেছে, এবং তারা যেটা চাচ্ছে এরা যদি সাক্ষ্য ঠিক মতো না দেয় তাহলে এই কেসটাকে তারা একটু বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। অলরেডি যারা একটু লেখালেখি করে, এক্স মিলিটারি সিভিলিয়ান, তারা অলরেডি এই বিষয়ে লেখাপড়া বাইরে থেকে লেখালেখি শুরু করে দিয়েছে।
যে কেন কোর্ট মার্শাল এটা থেকে বেটার, ওখানে নিলে কি হবে, মানে সব উদ্ভট ডাটা দিয়ে যে কোর্ট মার্শাল কি বেটার। এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, তার কিন্তু কোর্ট মার্শাল হয়েছে যখন এটা ভাইরাল হয়েছে, তাকে কি পানিশমেন্ট হয়েছে জানেন? কোর্ট মার্শালে 6 মাসের সিনিয়রিটি ডাউন এবং কঠোর ভৎসনা, খুনের দায়ে কঠোর ভৎসনা। সো এরা যদি কোর্ট মার্শালে আসে তাহলে এদের কি হবে এটা আমরা সবাই জানি। সো তাদের মেইন ভয়টা হচ্ছে যে এদেরকে যদি এই রেগুলার জেলখানায় রাখা হয় তাহলে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, এদের কোনো কন্ট্রোল থাকবে না। হাসিন স্যার রাইটলি বলেছেন এই ইয়াটাতে, ওই যে সাবজেক্টটাতে সেনাবাহিনীর সংসদ, মানে প্রতিদিন তারা কি কি সাক্ষ্য দিচ্ছে এবং কি কি এটার সাথে জড়িত আছে, কে কে কি কি সাক্ষী দিচ্ছে এবং অনগ্রাউন্ডে কি সিচুয়েশন আছে, এটাকে প্রতিদিন ডিসকাস করে নেক্সট দিনের জন্য তারা ব্রিফিং দিবে, নেক্সট দিন কখন কি হবে। এবং এটার জন্যই ব্যারিস্টার সারোয়ার তাকে তাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে। এবং এইটার কারণটা কি দেখেন, ব্যারিস্টার সারোয়ার নিজেও একটা গুমের ভিকটিম ছিল, সে কি বলে গুমের এগেইনস্টে মামলাও করেছে। আর এখন উনি ওই গুম খুনিদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কেন? ওনার একটা লং হিস্ট্রি আছে। উনি যখন উনি আগে বিএনপি করতেন, বিএনপিতে যখন উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন তখন কিন্তু প্রথমে বিএনএম, আপনারা সবাই জানেন এটা নতুন রাজনৈতিক দল হয়েছিল বিএনএম, এটা ছিল হচ্ছে বিজেপি এর প্রজেক্ট। পরবর্তীতে মেজর জেনারেল টিএম জোবায়ের যিনি এনএসআইতে ছিলেন, সেই প্রজেক্টটা উনি নেন, নিয়ে এটা ফান্ডিং টান্ডিং সবকিছু সারোয়ার স্যারকে দিয়ে একটা বিএনএম তৈরি করে। অ্যাকচুয়ালি আমি এটা কিভাবে জানি, কারণ সারোয়ার স্যার আমাকে নিজে বিএনএম জয়েন করার জন্য অনুরোধ জানাইছে, মানে অ্যাজ এ পার্ট অফ দ্য প্ল্যান। নির্বাচনের আগে ভেঙে গেছে, আপনি নিশ্চয়ই জানেন। নির্বাচনের আগে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, হি হ্যাভ এ মানে ইন্টেলিজেন্স কানেকশন এবং হি ওয়াজ ফান্ডেড বাই দেম। এবং এখনো একই জিনিসটা হচ্ছে যে তাদেরকে উনার যেহেতু টাকা খাওয়ার অভ্যাস আছে, আমি ক্লিয়ার ভাষায় বলতেছি, গোয়েন্দা সংস্থা থেকে কানেকশন আছে, টাকা খাওয়ার অভ্যাস, এই জন্য উনাকে এখানে এদের আইনজীবী নিয়োগ করা হয়েছে, যাতে উনার যারা প্রসিকিউশন টিমে আছে তার কলিগরা আছে, আমি দেখেছি কয়েকজন কলিগের সাথে উনি নিউজে টকশো করে, ইনসাইড স্টোরি জানবেন, জেনে এখানে এসে কনফারেন্স করবেন, করে এই জিনিসটা ইয়া করবেন, যাতে এই বিচারটাকে একটা ভজকট তৈরি করা যায়। বাট আমি 100% উনি একটু আগে বলে গেছেন, উনি যেটা বলেছেন যে এখানের মধ্যে অনেকেই নির্দোষ, উপর থেকে অর্ডার এসেছে, বাট উনি বলছেন যে এটা কোর্টেই হবে, আর এদের পক্ষে তো মানে দাঁড়াতেই পারেন উনি। আর টাকা খাওয়ার ব্যাপারটা তখন ওনারা আসলে অনেকেই এসেছিলেন বিএনএম থেকে, আমার এখানেই ভাগার পরে অনেকে এসে বলেছিলেন যে মেজর হাফিজ আসলে টাকাটা নিয়েছে, টাকাটার ভাগ ওনাদের কাছে আসে নাই। আপনি এখন কি মনে করেন যে টাকাটার ভাগটা যদি থাকতো আপনার এখানে এসে বলতো হ্যাঁ টাকার ভাগ আমিও পাইছি, আপনার কি মনে হয় বলতো? হয়তো বলতো না, বাট মানে উনি তো ভিকটিমদের পক্ষে আসলে সব সময় এটাই বোঝার চেষ্টা করতেছে যে ইটস এ ট্র্যাক, তাকে কেন চুজ করা হয়েছে, কারণ হি গেট এ লং আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এই কারণে উনাকে সিলেক্ট করা হয়েছে। এবং উনি তাদের পক্ষে এসে, আমার কথা হচ্ছে উনি বাংলাদেশে যে কোনো ভিকটিমের অধিকার আছে একটা আইনি মানে আইনি সহায়তা পাওয়ার জন্য, উনি আইনি সহায়তা দেখ, কিন্তু উনি যেটা করতেছেন, উনি প্রেস কনফারেন্সে এসে এই সমস্ত কথা বলে একটা পাবলিক কনসাসনেস তৈরি করার চেষ্টা করতেছেন, মানুষকে ইয়া করার চেষ্টা করতেছেন তাদের পক্ষ হয়ে, যে জিনিসটা আমরা কখনো এলাও করবো না ইনশাল্লাহ। আমরা যারা কথা বলি ওই যে তারা নির্দোষ, একটা জিনিস বলতে পারি, এখন পর্যন্ত তাদের সবচেয়ে ভয় যে জিনিসটা আমি বলতেছিলাম যে তারা প্রতিদিন ব্রিফিং করবে, আজকে কি বলা হয়েছে, পরবর্তীতে কি বলা হবে, কারণটা হচ্ছে যদি তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়, হাসিন স্যার যেটা বলছে এটা আমিও বলতেছি, এই ভিকটিমদের মধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদেরকে সত্য কথা বলতে দেওয়া হচ্ছে না। এইটাই প্রিভেন্ট করার জন্য তারা যদি সত্য কথা বলে তাহলে আরো অনেকের নাম বেরিয়ে আসবে, যেরকম মেজর জেনারেল কবির নিজে জেনারেল ওয়াকারের এগেইনস্টে স্টেটমেন্ট দিয়েছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনি যদি কখনো তাজুল ভাইকে নিয়ে আসেন, তাকে জিজ্ঞেস করেন দিছে কিনা, হয়তো বা বলবেন না আইনের মাধ্যমে, কিন্তু এই জিনিসটা জানার পরে এবং শেখ হাসিনা গভর্নমেন্টের এগেইনস্টে দিছে, এই জন্যই তাকে এখন এই দেশ থেকে পার করে দেওয়া হয়েছে। সবচেয়ে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা তাদেরকে সবাই জানে যে এই যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট যেটা দেওয়া হচ্ছে এই গ্রুপটাকে দেওয়ার ফলে জনগণের মধ্যে এটা নিয়ে একটা বিভাজন সৃষ্টি হবে, একটা বৈষম্যমূলক আচরণ সমালোচিত হবে, কিন্তু এট দ্য সেম টাইম সবাই জানবে জেনারেল ওয়াকার ইজ স্টিল পাওয়ারফুল, উনি চেষ্টা করলে এই জিনিসটা পারে। এবং এইটাই হচ্ছে ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে করা, যে তারা যে স্টিল মাসল পাওয়ার, এই মাসলটা দেখানো জনগণের মধ্যে এবং প্রফেসর ইউনুসকে একটা থ্রেটের মধ্যে রাখা। আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলতে চাই যে আগে যেরকম ললেসনেস ছিল এখনো ললেসনেস, কারণ লয়ের ভায়োলেশন আগে হয়েছে এবং এবার এদের পক্ষে ইয়া হচ্ছে এবং এটা সহায়তা করতেছে হচ্ছে উনি খুব ভালোভাবে, মানে অনেকে আমাকে সাবজেল নিয়ে কথা বলেছেন, সাবজেল এটা কোনো ব্যাপার না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ওনার নিয়মিত যোগাযোগ আছে এবং আইজি প্রিজন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার, ইজ এ মিলিটারি অফিসার, তার সদিচ্ছা থাকলেও হয়তোবা জেনারেল ওয়াকারের এগেইনস্টে যেতে পারবেন না।
যে না তাকে, বাট আমি মনে করি এই যে একটার পর একটা কাজ যারা যারা ওয়াকার করে যাচ্ছেন, প্রথমে ওনারা চেষ্টা করেছেন এদেরকে যেন সেনা আইনে বিচার হয় চেষ্টা করার জন্য, এটা নিয়ে ক্যাম্পেইন করেছেন, এই করেছেন, অনেক কিছু করেছেন, সাকসেসফুল হন নাই। তারপরে আমি অ্যাকচুয়ালি ব্যারিস্টার তাজুলকে স্যালিউট করি, মানে উনি যেভাবে স্ট্রং ছিলেন, মানে স্ট্রং ছিলেন, এটার জন্য এই পর্যন্ত আসতে পেরেছেন। এবং পরবর্তীতে যেটা হবে, উনি যখন এই সাক্ষীগুলো কন্ট্রোল যখন দিতে পারবেন, তখন কিন্তু আরো 100-150 অফিসারের নাম বেরিয়ে আসতে পারে। এটাই উনি এই মুহূর্তে প্রিভেন্ট করতেছেন, এবং এটাই সহায়তা করতেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ব্রিগেডিয়ার মোতাহার, যিনি আইজি প্রিজেন্স। তাদেরকে যদি নর্মাল জেলে রাখা হইতো, আমরা ভালো মতো জানি মেজর জেনারেল জিয়াউল হাসান এবং অন্যান্য যারা আছে তারা ওই জেলের ওই পার যে ইস্যু, খাবারের জন্য টাকা, ওই টাকাটা তারা ইয়া থেকে খাবার আসে এটা দিয়ে আমরা তেমন বেশি কথা বলি না, কারণ হচ্ছে ওকে তারা করুক, বাট স্টিল দে আর ইন জেল। আমরা স্যাটিসফাইড যে কত কিছু দিয়ে ফাইট করা যাবে, বাট কথা হচ্ছে ওইটার কেস আর এটার কেস একটা। এখানে আমাদের জনগণকে এবং সবাইকে জেনারেল ওয়াকারের স্ট্রেংথ সম্বন্ধে একটা ধারণা দেওয়া হচ্ছে, এই কারণেই তাদেরকে রাখা হচ্ছে সবার চোখের সামনে, এবং ওদেরকে কনফিডেন্স দেওয়া হচ্ছে, যারা এখন ওই সাবজেক্টে আছে তাদেরকে কনফিডেন্স দিয়ে দেয় যে দেশের আইন ভঙ্গ করে আমি তোমাদেরকে রাখতে পারতেছি, হ্যাভ ফেইথ ইন মি, ডোন্ট টক। আমি যেটা বলতেছি যে সমস্ত জিনিস এইটা কথা, এইটাই হচ্ছে জেনারেল ওয়াকারের মেইন এইম, এবং উনি সবকিছু ইয়া করতেছেন। আমি দায়িত্ব নিয়ে আবার বলতেছি, এই জিনিসগুলোতে ডিস্ট্রাকশন করার জন্যই এই বিভিন্ন জায়গায় নাশকতা হয়েছে। আমি আপনার অনুষ্ঠানে আবার বলতেছি, এই যে নাশকতাটা বিমানবন্দরে করেছে, এটা ডিজিএফআই লোকজন করেছে, কারণ আমি যারা ওখানে ছিল তাদের একজনের সাথে আমার কথা হয়েছে। মানে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? যদি ডিজিএফআই করে থাকে তার উদ্দেশ্য কি? এই যে উদ্দেশ্যটা হচ্ছে তাদের উদ্দেশ্য তো তাদের এইম না, তাদের উদ্দেশ্যটা মিলে যায় হচ্ছে যে ভারতের যে এইম, ভারতের এইম হচ্ছে বাংলাদেশকে এই সময়টা এবার একটা অস্থিতিশীল করে রাখা, যাতে এই সমস্ত যে এই বিচার কার্য যেটা হচ্ছে, সামনে নির্বাচন আছে, সবগুলোর মধ্যে একটা সন্দেহজনক সিচুয়েশন তৈরি করা, যাতে প্রফেসর ইউনূসকে, আপনি দেখেন যত জায়গায় আগুন হয়েছে প্লাস হচ্ছে লাইটার জাহাজ ডুবে গেছে, সবকিছু ইকোনমিক্যাল, মানে ইকোনমিক্যালি আমাদের একটা প্রেশার দেওয়ার চেষ্টা করছে, বিকজ আমাদের প্রফেসর ইউনূস ইকোনমিক্সটা ভালো বোঝেন। বাট আমি বলবো যে প্রফেসর ইউনূস আমি বলবো টেরিবলি ফেল করতেছেন, কারণ উনি দেখতেছেন উনার স্বরাষ্ট্র উপদেষ্টা ইজ নট ডুইং দ্য রাইট থিং, ওনার আইজি প্রিজন ইজ নট ডুইং দ্য রাইট থিং, and he cannot do anything about it. So এইটাই হচ্ছে গত 16 বছরের শেখ হাসিনা এবং ভারতীয় গুন্ডের একটা অ্যাচিভমেন্ট। তারা আমাদের রন্ধে তাদের লোক ঢুকাই দিয়ে গেছে, এখন আমরা একটা ভালো কাজ করলে পারবো না। প্রথমেই সেই 5 আগস্টের পরে যারা এই স্টেক হোল্ডার ছিল, ইয়াং ছাত্র জনতা ছিল, তাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে তারা ক্ষমতার মধ্যে আসবে, তাদেরকে ক্ষমতার পার্ট অফ নিয়ে আসছে। তারা চাইছে বিএনপিকে তারা বিরোধী দল বানাবে, ইসলামী দলগুলোর সাথে কথা বলছে, জেনারেল ওয়াকার 2 বার কথা বলছে, যেটা আমি মেজর হামিদ যে ছিল তার সাথে আমার কয়েকবার কনভারসেশন হয়েছে। সো এই ইন্ডিয়ান যে হেজিমনি যেটা আছে, এটা আমাদেরকে এখনো কন্ট্রোল করতেছে, এবং এটা থেকে বের করার জন্য প্রফেসর ইউনূস কোনো দৃশ্যত কোনো অ্যাকশন নিতে পারতেছে না। চুক্তিগুলো নিয়ে যেটা বললো আসিফ মাহমুদ বললো যে চুক্তি বাতিল হয়েছে, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বললো যে না বাতিল হয়নি, সেটাও তো একটা করলো, মানে সেটা কিন্তু একদম স্পষ্ট। আমি প্রথমে জিনিসটা বুঝি নাই, পরে গত পরশুদিন আমি পুরা ওনার সাক্ষাৎকারটা দেখলাম, উনি যেগুলো বলতেছে যে এরকম চুক্তির কোনো এরকম অ্যাকচুয়ালি কোনো চুক্তি হয় নাই। বাট আমরা সবাই জানি ভারত সবসময় আমাদেরকে, মানে ওই একটা বাংলা একটা কথা আছে না যে তুমি ট্যাঙ্কে কি পিস্তলের পানির চাইলে তুমি ট্যাঙ্কের জন্য আবেদন করো, এরা সবসময় বড় বড় জিনিস সবসময় একটার পর একটা আমাদেরকে আবেদন করে আসছে। কিছু আমরা রাখছি, কিছু আমরা শেখ হাসিনার গভর্নমেন্ট, মানে তারপরেও তো শেখ হাসিনা বলেছিল যা দিয়েছি তারা মানে ভারত এটা সারা জীবন মনে রাখবে। এখানে হচ্ছে অনেকগুলা যেগুলা তৌহিদ হোসেন বলেছেন যে এরকম কোন চুক্তির এক্সিস্ট নাই, এটা লিখিত আকারে নাই, এটা আমি অ্যাজিউম করতেছি, কারণ আমি এই লাইনে যেহেতু আমি ফলো করি। এবং একটা জিনিস দেখেন যে সজীব ভুইয়া যদি এই কথাটা বলে থাকে, এটা যদি ভুল হয়, তাহলে কি আমাদের কিছু এসে যায়? এই যে পররাষ্ট্র উপদেষ্টা করে এসে যায়, আমরা তো খুশি যে ভারতের সাথে 10টা ইয়ে হচ্ছে, অনগ্রাউন্ডে কি হলো না হলে তো দরকার নাই, ওনার তো সামনে এসে এটা কথা বলার দরকার নাই। উনি একদম লিস্ট ধরে এসে বলছেন, মানে ক্লিয়ারলি উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যখন ফরেন ইয়াতে ছিলেন, উনি কলকাতাতে ছিলেন, অন্যান্য জায়গায় ছিলেন, ভারতের ইন্টারেস্ট, এর আগে উনি জাতিসংঘে গিয়ে ওখানে বলেছেন যে আফগানিস্তানের নারীদের নিয়ে কথা বলছে, এটা তো ইন্ডিয়ার ইন্টারেস্ট। সো উনি ইন্ডিয়াকে সাফাই গাওয়ার জন্য এই জিনিসগুলো বলছে, উনার এই স্টেটমেন্টটার কোনো দরকার ছিল না। এতে ক্লিয়ারলি বোঝা যায় যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাচ্ছি যে ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখে। সো এইটাই হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি, যেটা আমাদের ঘাড়ে এখনো চেপে আছে। আমি আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছে শুনতে চাই যে এই যে চুক্তির ব্যাপারে এত কেন লুকোচুরি,
আর ইন্ডিয়ার ব্যাপারে আমরা শুনেছি যে এই সরকার চোখে চোখ রেখে কথা বলে, কিন্তু আমরা দেখি যে ইলিশ মাছ পাঠায়, ইলিশ মাছ পাঠায়, আম পাঠায়। তারপরে এই যে চুক্তিগুলোর ব্যাপারে অনেকেই কিন্তু এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে এই প্রসঙ্গ তুলেছে যে ইন্ডিয়ান এগুলো কেন করা হয় না, চুক্তিগুলো কেন প্রকাশ করা হচ্ছে না এবং কেন বাতিল করা হচ্ছে না। তো সেখানে এই অবস্থা। আপনার কি মনে হয় যে পুরোপুরি ইন্ডিয়া এখনো নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ, আগের মতো শেখ হাসিনা থাকতে যেভাবে নিয়ন্ত্রিত হতো এখনো কি সেভাবেই আছে? আগে প্রকাশিত হ্যাঁ, আগে প্রকাশ্যে ছিল, আগে ধমকের সুরে ছিল, এখন সেটা পারছে না। বাট ওই যে তার রেখে যাওয়া লেসপেন্সার যেগুলো আছে সেগুলো দিয়ে তলে তলে কাজ করাচ্ছে, ইসকন দিয়ে কাজ করাচ্ছে, আমাদের 5-8টা কুকুর বিড়াল যেগুলো আছে চতুষ্পদ সিভিলে আর্মিতে ওগুলা দিয়ে কাজ করাচ্ছে। ভালো লোক, দেশপ্রেমিক লোক যখন কোনো কাজের জন্য বা কোনো দেশের স্বার্থের জন্য কোনো কাজের জন্য কোনো বলা হয়, ওগুলা তারা চা নাস্তা খাওয়ায় বিদায় দেয়, যদি হবে না। ওই কুকুর বিড়াল গুলাই রয়ে গেছে, 5-8টা গুলা রয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা আরেকটা জিনিস, 17 সালে 8ই এপ্রিল যে এমইউ বা চুক্তি যেটা সাইন হয়েছে সিকিউরিটি, ওটা কি হলো মিস্টার পররাষ্ট্র উপদেষ্টা? ওটা কি হলো? ওটা কি আপনি ক্যান্সেল করেছেন? কেউ এটা নিয়ে মুখ খুলছে না। এটা প্রকাশ করতে হবে কি কি ছিল, কারণ জ্যাকব মিল্টন অলরেডি তার 1-2টা অনুষ্ঠানে সেগুলো বলেছে। ওইখানে যে চুক্তি ছিল ওই চুক্তিটা জাতি জানতে চায়, ওটা ওপেন করুক মিস্টার তাওহীদ ওপেন করেন এবং ওটা জাতিকে জানান এবং ওটা বাতিল করেন এবং অন্যান্য সকল চুক্তি বাতিল করতে হবে। আমি এটা আজকে এই অনুষ্ঠানে আবারও বলছি, ভারতের সাথে যত চুক্তি হয়েছে 50 বছরে প্রতিটা চুক্তি এই গভর্নমেন্টের উচিত, মিস্টার তাওহীদের উচিত সে যাতে এটা ফ্ল্যাশ করে পত্রিকায় দিয়ে দেয়, ওয়েবসাইটে দিয়ে দেয়, কোনটা কোনটা এই পর্যন্ত ইনঅ্যাক্টিভ আছে, কোনটা বাতিল আছে, রিমার্ক সহ দেওয়ার দাবি জানাচ্ছি। আই এম এ ট্যাক্স পেয়ার, এই দেশের জনগণ, আমি দাবি জানাচ্ছি। আচ্ছা, এটা তার করতে হবে, করে নাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই তারপরেও কিন্তু সে এই যে কিছুদিন আগে যে পাকিস্তান ডেলিগেশন ঘুরে গেল না, পাকিস্তান কিন্তু এর আগে 2বার মাপ চেয়েছে, ভুট্টো যখন আসছে তখনও ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বা তারা ইংলিশে বলেছে মাপ চেয়েছে। এইবারও সে যখন আসলো ওই পাকিস্তানের সাথে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ হবে, তখন কিন্তু উনি একটা গুড় লাগায় দিল ভারতের হয়ে যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের মাপ চাইতে হবে। আর এই বেটা 54 বছরে যেটা নিছে সেটা বাদ দিলাম, স্বাধীনতা 71-এর 16 ডিসেম্বরের পর থেকে 6 মাসে যা নিয়েছে সেটা তো পাকিস্তানের সাথে ডিসপ্যারিটির কয়েকশো গুণ বেশি। মেজর জলিলকে কেন পদক দেওয়া হয়নি? সেক্টর কমান্ডার, তাকে পদক দেওয়া হয়নি, সে বাধা দিয়েছিল, কনভয় করে কোটি কোটি টাকার জিনিস নিয়ে যাচ্ছিল, বাধা দিয়েছিল, মুজিব তাকে ডেকে নিয়ে দিল পানিশমেন্ট। তো এই সেই 6 মাসের হিসাব চান নাই কেন মিস্টার তাওহীদ? হুইজ ইউর ফাদার মাদার? তাওহীদ ফাদার মাদার কি ওই পারের? মনে তো হয় ওই পারের, অথবা কোটি কোটি টাকা খেয়েছো ব্লাডি কুলাঙ্গার। এর জবাব চাই। তুমি সারা জীবন ওই চেয়ারে থাকবা? দুদক চেয়ারম্যান আপনাকে বলছি তার ফাইল ওপেন করেন, গোয়েন্দাদেরকে বলছি এনএসআই, এসবি, ডিবি, তার ব্যাকগ্রাউন্ড চেক করেন, নাহলে জনগণ আপনাদের ধরবে, আমি ধরবো, আমি বেঁচে থাকি। মিস্টার তাওহীদ পার পাবেন না। তো এই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় আনতে হবে। আর আরেক কুলাঙ্গার যেটা, যে পুরা দেশের সাথে গাদ্দারি করতেছে, শহীদের রক্তের ওপর চেয়ারে বসে, মিস্টার জাহাঙ্গীর, হয় কেমন আছো? এইভাবে ভালো দেশপ্রেমিক হওয়া যায় না। ওই সমস্ত বাদ দিয়া একে এর ভিতরে তদন্ত হওয়া উচিত। দুদক ফাইল খোলেন এবং সরকারকে তার ভিতরে তাকে পদত্যাগ করে তার বিরুদ্ধে তদন্ত গঠন করা উচিত। কেন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি সাবজেল ঘোষণা করেছেন, কার ইশারায়, কার ইঙ্গিতে? ডক্টর ইউনূস শিওর তাকে এই পারমিশন দেননি। হি ডিড নট কনসাল্ট উইথ দি ডক্টর ইউনূস, আমি শিওর, নিশ্চিত বলতে পারি, কারণ তারা এই প্রতিষ্ঠারা প্রতিদিন ডক্টর ইউনূসের স্লটও পান না, দেখা করার জন্য স্লটও পান না। তার মতো একটা কাওয়ার্ড লোক ইউনূসের সামনে গিয়া জিব্বা শুকায় যাবে। আই এম সরি টু সে, আমি এইভাবে আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ আমার মাথা থেকে, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার রক্তের বিনিময়ে এরা চেয়ারে বসেছে। দিস কুলাঙ্গার পিপল হ্যাভ, আমার রক্ত, 2000 শহীদের রক্ত, 35,000 আহত পঙ্গু, এদের রক্তের উপর বসে আছে। তুমি কুলাঙ্গারগিরি করবা আর কেউ তোমার চ্যালেঞ্জ করবে না, ছাইরা দিবা, গ্রামের লোক রায় না বুঝে। আমরা কি এই দেশের সিটিজেন না? আমি কি আর্মিতে ছিলাম না? আমি দেশ সম্পর্কে জানি না? কোথায় কে কোন জায়গায় কি কুটনামি করে, কে কোথায় আন্ডারহ্যান্ড ডিল করে, তা তদন্ত হতে হবে। আমি জাতির সামনে আজকে ব্যর্থহীন ভাষায় বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনি তাকে পদত্যাগ করান এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করান। তাকে মিস্টার জাহাঙ্গীরকে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সে কিভাবে সাবজেল দেয়? আচ্ছা, গেল তারটা পাবলিকের পয়সায় বাসে যখন কিনলেন, তো ওই যে চেয়ার টেবিল লাগাই দেন, টি ব্রেক খাইতে খেতে যাবে, স্যান্ডউইচ বার্গার সোনাগার থেকে এনে আবার আসার সময় লাঞ্চ প্যাক দিয়ে দিবে, ওখানে বসে বসে ভিতরে খেয়ে, তাহলে টাইমটা সেভ হবে, বাসায় গিয়ে রেস্ট করতে পারবে। আচ্ছা, স্লিপিং বাস।
হ্যাঁ স্লিপিং বাস দেওয়া হোক, আরো মডার্ন ওই যে ঢাকা চিটাগাং ফ্লাই করাটা এসি কোচ স্লিপিং দেওয়া হোক, ওইটার জন্য আমি আবেদন জানাচ্ছি। আচ্ছা, কিছু কিছু কুলাঙ্গার আছে, ওই যে বললো না কানাডা থেকে থেকে আমাদের রিটায়ার্ড কিছু কিছু কুলাঙ্গার আছে, কিছু কিছু গোপালী জারজ আছে, আর দেশেও আছে এখনো 2-4টা। আজকে আমি নামটা বললাম না, নেক্সট ডে একদম হাফ প্যান্ট খুলে ছেড়ে দিব। এই কুলাঙ্গাররা ওই মিডিয়াতে এসে তারপরে ওই প্রেস ক্লাবে বা ডিআরইউতে ওই সম্মেলন করে সেনা আইনে কেন বিচার করা যাবে না? কত বড় বেঈমান, কত বড় টাকা খেয়েছে এরা, ভাইয়ের রক্তের সাথে গাদ্দারি করছে। এর মধ্যে ব্রিগেডিয়ারও আছে, লেফটেন্যান্টও আছে। আমার মনে হয় এভাবে বলাটা ঠিক মানে কুলাঙ্গার বলাটা কি ঠিক হবে কিনা সেটা। এরা কি ভালো কিছু? এরা ভালো কিছু, এদের কর্মই বলে দেয়। ঠিক আছে, আপনার আপত্তি থাকলে ঠিক আছে, বলবো না, আরো বড় কিছু বলবো তাই। আচ্ছা আচ্ছা, এই যে এদেরকে দিবে, পরিবারের সাথে তো এরা দেখা করবে। আপনি যে সাবজেক্টে রাখতে দিবেন, ডেইলি পরিবারের সাথে দেখা হবে, বা রাতে গিয়ে বাসায় থাকবে কিনা আপনি জানেন? হোয়াট ইজ দ্য গ্যারান্টি? হু গিভস দ্য গ্যারান্টি? এক, তাহলে তার জেলের ফিলিংসটা কোথায় হলো? আচ্ছা, তারপরে এর শুধু পরিবারের সাথে না, এখানে যে আওয়ামী লীগের লোকজন দেখা করবে না, রয়্যাল লোকজন তাদের সাথে দেখা করবে না, গোয়েন্দা দেখা করবে না, তার নিশ্চয়তা বুদ্ধি দিবে না। দেখা করছে না করছে এটা তো কেউ জানবে না, যেহেতু কেউ জানছে না। হ্যাঁ, কেউ জানছে না। হ্যাঁ, ভিতরে কেউ জানছে না, ইভেন সেনা সদস্যরাও জানবে না। এটা কি কাস্টডি হলো? এটা কি জেলখানা হলো না? হ্যাঁ, যেখানে সবকিছু ফুর্তি ফাট্টা চলতেছে, আপনি খাচ্ছেন তাচ্ছেন, এসি ডিসি আইসক্রিম চকলেট সবই পাচ্ছেন, তো আপনার কোথায় এটা জেলখানা? আর এইটার মূলে রোল প্লে করেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা, তার কি? আচ্ছা, তারপরে আবার বলি, এদের মধ্যে যে কেউ পালিয়ে যাবে না সেটার গ্যারান্টি কে দিচ্ছে? আপনি তো পালিয়ে যেতে দিচ্ছেন, ওই যারা পালাইতে দিচ্ছে তাদেরকে আমরা হ্যাং করেছি। 626 জন পালাইছে, এর মধ্যে জেনারেল পালাইছে, মুজিব পালাইছে, এই কবির পালাইলো, আরেকটা লাইনে আছে পালাবে। তো এইগুলোর দায় দায়িত্ব কে নিবে? আমরা সহজভাবে নেই সবকিছু। উই হ্যাভ টু আস্ক কোশ্চেনস টু দিস পিপল। জাতি পয়সা খায় কে তাদেরকে অধিকার দিয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি দিবেন, তারপর তো বলবেন যে না তো ওয়ার্কার জানে, আর্মির ব্যাপার সেপার আমি জানি না, এমনি বেলায় বেলায় বলবেন পাবলিকের সামনে। এটা তো হইতে পারে না মিস্টার জাহাঙ্গীর। এটা কে দিবে? এবং এরপরে আসি, তাদের সেফটি কে দিবে? তাদেরকে যে ফুড পয়জনিং করবে না ওখানে, এটার গ্যারান্টি কে দিবে? ওখানে যে তাদের ফুড পয়জনিং করবে না, ওইটার গ্যারান্টি কে দিবে? মেডিসিন, ভুল মেডিসিন দিবে না, তার গ্যারান্টি কে দিবে? জাতিকে পরিষ্কার করুক। আমি নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি। আমি আশঙ্কা প্রকাশ করছি, সাবজেলে তারা সেফ না। তাদের ফ্যামিলিদেরকে আমি অনুরোধ করব যে ভাবিরা আপনারা তাদেরকে এই সাবজেক্টে রাখতে দিবেন না, কারণ এখানে আমি সেফ মনে করছি না। তাদের নিরাপত্তার জন্য আমি সন্দিহান। শুধু যে 2টা পালায় গেছে ওদের নিরাপত্তা না, দেশে তাদের সেফ মানে আছে বা বাহিনীর ভিতরে আছে, ওদের কোলেই তো বসা। আমি তো তাকে সেফ ফিল করি না, যেমন তার ভয়ভীতির কারণেই একটাকে পাঠাইছে। এই ভালো কথা সত্য কথা বলতে যাবে তাদেরকে ওরা একসাথে মিটিং একসাথে করে যার মধ্যে মনে হবে, যার মোটিভ থেকে মনে হবে সেগুলো দিতে পারবে। তাকে ফুড পয়জনিং করবে না, ভুল ইনজেকশন দিবে না ট্রিটমেন্টের নামে। তার গ্যারান্টি কোথায়? কোথায় তার গ্যারান্টি? কে দিবে? আমি দিব? হাসিন দিবে? ও দিবে? স্বরাষ্ট্র উপদেষ্টা দিবে? ওই যে বেলায় বেলায় কথা কয় রইসা বন্ধু, সকলের রইসা বন্ধু উনি দিবে? ওনার বিরুদ্ধে ইমিডিয়েটলি তদন্তের আহ্বান জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে। কে দিবে? এদের নিরাপত্তার জন্য আমি হুমকি মনে করছি সাবজেলে থাকা, যদিও তারা প্রথম বুঝতে পারছে না, বাট ইউ নেভার নো। মানে 2-3টা যারা ক্রিটিক্যাল সাক্ষী হয়ে যেতে পারে বা মুখ খুলে দিতে পারে, তাদেরকে কি করে দিতে পারে? পিটিআর ইনসিডেন্টের পরে আপনারা জানেন 17 বা তারও বেশি সৈনিক দেখা গেছে যে আত্মহত্যা করেছে যেখানে। আরে শাওয়ারে, বাথরুমের শাওয়ার কতটুকু খাই ওখানে আত্মহত্যা করেছে। কারণ ওই সময় যারা সত্য বলতে চেয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে আব্দুল কাহার আকন আর এই লেফটেন্যান্ট জেনারেল মইনুল ডিজি, তখন যে ডিজি হয়েছিল, এরা ওখানে কুলাঙ্গার শব্দটা ইউজ করতে দিচ্ছে না, আর মাল্টি চার্জ এগুলো কিছু বলা দরকার। এদেরকে মেরে ফেলেছে যারাই মুখ খুলতে চেয়েছিল। আলামত নষ্ট করেছে। 8ই আগস্টে আব্দুল কাহার আকন কিভাবে চলে যায়? আব্দুল কাহার আকন আর জেনারেল মইনুল, এটা টকশোতে আমাদের অন্য অফিসাররা বলেছে কিভাবে আলামত নষ্টকারী এদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হয়? ইন্টারপোল দিয়ে আব্দুল কাহার আকনকে ফেরত আনা হোক। তো আমি সেই জন্যই বলছি যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এদের লাইফ ইজ অ্যাট থ্রেট সাবজেক্টে থাকা। আমি ওই অ্যাঙ্গেলে জিনিসটা দেখছি, আমি পুরো জাতিকে জানাচ্ছি। হ্যাঁ, কারণ তার সুবিধা পাওয়ার অধিকার আছে। সে দোষ করেছে, অপরাধ করেছে, কিন্তু তার সেলফ ডিফেন্সের রাইট আছে।
তার সেলফ ডিফেন্সের ওই অপরাধী মানে মামলা করারই অফিসারটারও আছে, কিন্তু তারও জীবনের নিশ্চয়তা তারও নিশ্চয়ই তার যে লাইফ থ্রেট আছে আমি মনে করি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, এই যে ওখানে রাখছে, এটা জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরেও একটা ক্ষোভ তৈরি হবে। সবাই, আমি বলেছি আপনাকে একটু আগেই যে সেনাবাহিনীর 100% দেশপ্রেমিক, সেনাবাহিনীর 100% চায় যে অপরাধীর বিচার হোক, কারণ তারা এই দুর্নাম, এই কলঙ্ক বয়ে বেড়াতে চায় না, কেউ না, সার্ভিং অফিসার, সৈনিক কেউ চায় না। আমি আপনাকে হলফ করে বলছি এই কথা, মোস্তাফিজ জানবে ভালো, আমার বন্ধু হাসিনও জানবে, কেউ চায় না এই কলঙ্ক গায়ে বহন করতে। তারা এই কলঙ্কের দাগ যত তাড়াতাড়ি মুছে যায় তত তারা স্বস্তি ফিল করবে। অতএব এখানে যে বলছে ওখানে রাখছে, নো, এটা ডিফারেন্ট ডাইমেনশন ওপেন হবে ভিতরে রাখাটার জন্য, জনগণের অসন্তোষ সৃষ্টি হবে। আজকে এই গেটে বলতেছিল যে কেন বৈষম্য হবে, ওখানে মাজার গেটে বলতেছিল, চিল্লাপাল্লা করতেছিল লোকজন, ওই গুম খুনকারীদের আত্মীয় স্বজন যারা আসছিল তারাও এটা আপত্তি তুলছিল। ধন্যবাদ, আমি এখানে থামছি, পরে জি জি অসংখ্য ধন্যবাদ। আমি হাসিনুর রহমান আপনার কাছে যেটা জানতে চাই যে এখানে বলা হচ্ছে যে ওনারা ডাইরেক্ট হয়তো করেনি, কিন্তু ওনাদেরকে যে আদেশ করেছে মানে তার অপরাধটা, এবং তাদেরকে কিভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে খুঁজে আনা হবে বা মানে বিজ্ঞপ্তি দেওয়া হবে পরে সিস্টেম অনুযায়ী, যেটা বলেছেন ট্রাইব্যুনাল। তো সেইভাবে আপনি কতটা আশাবাদী যে তাদেরকে আনতে পারবে কিনা, বিচারের মুখোমুখি করতে পারবে কিনা? তো সেখানে এইখানে আবার যদি নির্দোষ প্রমাণিত হয় কেউ কেউ, সেটাও বা কি? আর এখন কার প্ল্যানে আসলে সবকিছু চলছে, মানে ওয়াকারের প্ল্যানে নাকি তারেক সিদ্দিকীর প্ল্যানে, না ভারতের প্ল্যানে আসলে এই কাজগুলো হচ্ছে বলে মনে করেন? আপা ওয়াকার কিন্তু অত খারাপ না, সে বাইরের প্রেস মিশনে চলতেছে, তার সিদ্দিকী বলেন, তার প্রশ্ন জানা আকবর, তার দুই বিশ্বস্ত ব্রিগেডিয়ার জেনারেল আছে ডিএমআই, আর এই হলো তার নেটওয়ার্ক। এখন এখানে যে সমস্যাটা ফেরত করছি সেটাকে শেষ করে আসি। দেখেন ক্যান্টনমেন্টের ভিতরে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ, মোস্তাফিজ জানে, পুলিশ ঢুকতে পারে না, অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে পারে না। এবং এই অস্ত্র ছাড়া ডিউটি কিভাবে করবে কারারক্ষী বাহিনী? ওইটা গার্ড দিবে কে? সাব জেলের কারারক্ষী। ওখানে ওদের জন্য রান্না বান্না কে করবে? কারারক্ষী সিস্টেম মোতাবেক, নাকি অফিসার মেসে খানা যাবে ওখানে? কাঁচের প্লেট, তো চামিচ, ম্যাচ ওয়েটার, আমি জানি না মেয়ে ম্যাচ ওয়েটার নিচে কিনা মোস্তাফিজ নতুন নিয়মে সব জায়গায় ঢুকাইছে। আমার কথা হলো নিয়ম সবার, আইন সবার জন্য সমান। এখানে ডাক্তার শিবিরে কোথায় নেবে? সিএমএস কেন? আমরা লাইন ধরতাম জেলখানার মধ্যে, লাইন দিয়ে আমাদের আসতো, তার দ্বারাই আমরা চিকিৎসা নিতাম। ওই জন্য রেজাকুল হায়দার আমি তাই দেখছি, রহিম স্যার কোথায় দেখছি, কি সুখে আছেন ওনারা, কোন খুশিতে? ওখানে আইজিপি প্রিজন আছে পুলিশের, না হলো 10 জন পুলিশের ডিআইজি আমাকে রিং করছে, বাইরে কেন হলো? আমি বললাম আমরা অথর্ব, ওই বাহার সাহেব আছে একজন ওখানে, আর তার বন্ধু আছে খোদা বক্স, এই দুইজনে কি করছে? স্বরাষ্ট্র প্রধান উচিত ছিল একজন পদত্যাগ করতো, ওই দুজনে একজন পদত্যাগ করতো না, এটা মানি না, করে তো নাই, এদের লজ্জা নাই, এদের শেমলেস, এরা ভাও খাইতে খাইতে জীব অনেক বড় হয়ে গেছে। তারপর তাদের নিরাপত্তা, যেটা ফেরদৌস বলল, আসলে এই পর্যন্ত আইসিটি বহুবার ট্রাই করছে যে কথা সত্য বাইর করে আনার জন্য, কোনো কথা বলে না। আপনার আগে কে ছিল, আপনার পরে কে ছিল, কেউ বলেনি, না আমাদের কাছে জানা নাই, কেউ আইছে আমি জানি না। তখন ডকুমেন্টেশনে ধরে এই নামগুলি বাইর করা হয়েছে। এটা তো এখানে শেষ না, এখন যেন আদালতে জিজ্ঞেস করা হবে, তখন দেখবেন যে অনেক কিছু বেরোবে। এটা অবাক হওয়ার কিছু না, আদালত যদি জানতে চায় এরা কারা বলেন, এইভাবে তো তদন্ত হয় না। আমাদের আমাদের উপর আচরণ করা হয়েছে সংবিধান মোতাবেক করা হয়েছে? অবশ্যই না। এখন সংবিধান মোতাবেক, তার চেয়েও বেশি আন্তর্জাতিক সংবিধান, মানে আন্তর্জাতিক সংবিধান বকাও দেওয়া যাবে না। এসি রুমে বসে প্রশ্ন করে, ভাই বলবেন কিনা দয়া করে একটু বলেন, এই অবস্থা। একজন অভিযোগ করেছিলেন যে ওনাদেরকে আয়না ঘরে রাখা উচিত। হ্যাঁ আমি তো বলছি এদেরকে আয়না ঘরে রেখে বিচার করা উচিত। আর যত এই আওয়ামী রেস্টুরেন্ট যারা আছে বন্দি, জেলখানা দরকার নাই, এদের আর্মি স্টেডিয়াম আছে একটা বড়, এর মাঝখানে রাখবে তাঁবুর ভিতরে সব এক জায়গায়, উপরে কারারক্ষী থাকবে। এইটা হচ্ছে আসল বিচার, ফুর্তি থাকার কায়দা নাই। আমি জেলে দেখছি ওই নেতারা ট্যাংরা মাছ ঝোল করে খায় ফুর্তিতে, তো ট্যাংরা মাছ ঝোল করে সাপ জেলে খাবে, এটা কাম্য না। এখানে কি হবে আপা, সত্য তথ্য জানতে পারবো না, সত্য ঘটনা জানতে পারবো না। এখান থেকে পরিকল্পনা করে দেওয়া হবে তোমরা কি বলবা কি বলবা না। ওখানে আহত কে যাচ্ছে, ভিতরে যাচ্ছে কে আসছে, জেল কর্তৃপক্ষ জানবে না, জেল কর্তৃপক্ষ যদিও আর্মি তারপর জানবে না, জানতে দেওয়া হবে না বা জানার চেষ্টাও করবে না। আমরা ওয়াকারের অধীনে ওইটা রাখতে চাচ্ছি না, আমরা ওয়াকারের অধীনে রাখতে চাচ্ছি দৃশ্যমান, অর্থাৎ জেল কোর্টের মধ্যে। এই যে মনে করেন আমার মিসেস মাসে 2 বার বা 1 বার যেহেতু কি হ্যারাসমেন্ট করা হয় আপনি জানেন না জেল গেটে, ওই হ্যারাসমেন্ট দেখা উচিত, জানা উচিত যে
মানে যে অনাচার করা হয় ফকিরের মধ্যে বসে থাকতে দেখা করতে চায়, দূরের থেকে দেখা করে আপা। আমার বাচ্চা নেটের এক পারে, ও আমি এক পারে, সে নেটটা ফুটা করতেছে, ছোট করে বড় করতেছে যাতে আমার আঙুলটা টাচ করতে পারে। এই কষ্ট আমি কেমনে বুঝাবো? এইটা সেই এই জেল করতে আমরা যখন ছিলাম তখন হুঁশ ছিল না এনাদের। এখন হাসিনা প্রেমে আছে, আমরা এখন ভদ্র আছি, সেনাবাহিনীর ভিতরে কিছু হয় নাই। ও পিএমজি টিএমজি এগুলো কিচ্ছু হবে না, ক্যান্টনমেন্ট অফিসারে খেপে যাবে, পোস্টারিং করে একদম রাস্তা নাবুদ করবো, একদম এক পদত্যাগ সেনাপ্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্র থাকবে না। দে ডোন্ট ডিজার্ভ টু স্টে। আইনের উপরে হস্তক্ষেপ করতেছে, এটা মানা যাবে না, মানা হবে না। আমি মনে করি আমার বন্ধু যা বলছে একমত, আমি আদালতে আজকে তাই বলছি ওখানে মিডিয়াতে, এই বৈষম্য করার কোনো কারণ নাই। আজকে একটা বাচ্চা মেয়ে কাঁদতেছিল যে বাবার আমি পাই নাই, এখানে সেখানে গেছি। এবং আপা লজ্জার বিষয়, আমি মেট্রো দিয়ে আসতেছি, ওই মেয়েটা ওর মা ওই বগিতেই উঠছে, 14 নম্বর বাড়ি 10 নম্বর নামবে। এই পুরোটা সময় আমি মেট্রোতে মাথা নিচু করেছিলাম, এর মধ্যে মহিলা ধাক্কা মেরে বলে ভাই আমার মেয়ে, আমি তো চিনি ওর মেয়ে রে। আমার নিজের গায়ে লজ্জা লাগে, আমার বাহিনী এই কাজটা করছে। আর এই সংখ্যা কত বড় জানেন না, এই সংখ্যা আমার দরকার নাই। এরা অনৈতিক কাজ করছে, যুদ্ধে কোনো কাজে লাগবে না। এরা না থাকলে দেশটা আরো সুন্দর করে গড়ে উঠবে, সেনাবাহিনী সুশৃঙ্খল মানে কলঙ্কিত থেকে উদ্ধার পাবে। আমি মনে করি কঠিন হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা উচিত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, আপনার কাছেও শুনতে চাই যে আসলে আপনি কি মনে করছেন যে এই মামলাটা শেষ পর্যন্ত এইভাবে করে করে কি হালকা হয়ে যাবে, নাকি আসলেও সঠিক বিচারটা পাবে গুম খুনের বিষয়ে? এবং আরো অনেকের লিস্ট আসার কথা পরবর্তীতে, তো সেগুলো কি আসবে কিনা? ধন্যবাদ। আমি প্রথমে যেটা মনে করি যে ইনিশিয়াল যে চার্জশিট দেওয়া হয়েছে তাদের এগেইনস্টে যে চার্জগুলো হয়েছে, এটা হাসিন স্যার আরো ভালো জানেন, সেটা হচ্ছে মিনিমাম যে অপরাধ প্রমাণিত হওয়া দরকার সেটা হচ্ছে তারা যখন এই সংস্থায় ছিল তার আন্ডারে ইয়াটা ছিল, আয়নাঘরটা ছিল, সো আয়নাঘরে তারা রক্ষক ছিল, সো আলটিমেটলি তারা দেখুক আর না দেখুক তারা অপরাধী। বাট তারা যেটা করতে পারতো মানে এইটার জন্য তারা আয়নাঘরে তার আন্ডারে ছিল, এবং তারা যদি বলে এটা উপর থেকে আদেশে এই জিনিসটা করছে, তারা অ্যাকচুয়ালি পার পাবে না, তারা অ্যাকচুয়ালি অ্যাকিউজড হয়ে যাবে দেশের আইন অনুযায়ী। এবং এই যে সাক্ষ্য আইন যে জিনিস যেটা আছে বর্তমানে আইসিটিতে, ওইটা শেখ হাসিনা তৈরি করছিল, বাট এটা পুরোপুরি সাহায্য করবে তাদেরকে অ্যাকিউজ করার জন্য। সো এখানে আমার মনে হয় যে যারা অ্যাকিউজড হয়েছেন তাদের উচিত হচ্ছে ওই যে আমি বললাম যে প্রতিদিন তারা সাক্ষী দিবে, তারপরে সাবজেলে আসবে, সাবজেলে এসে আবার গোয়েন্দারা তাদেরকে ব্রিফিং করবে, আবার কাল পরবর্তীতে কি হবে, তারা কিভাবে সাক্ষী দিবে এই নিয়ে ব্রিফিং করবে। এই জন্যই মেজর সার্ভার স্যার এটার মধ্যে ইনক্লুডেড করা হয়েছে, যেহেতু উনি জিনিসটা বুঝেন। সো এই জিনিসটা করে যেটা হবে, তারা হয়তোবা এমন একটা চেষ্টা করবে যাতে ফার্দার কেউ এটার সাথে রিলেটেড আর কেউ যেন ধরা না পড়ে, বা শেখ হাসিনা রেজিমের কারো নাম যেন না আসে। বাট এই কয়জন যাদেরকে একিউজ করা হয়েছে তাদেরকে বেঁচে যাওয়ার আমি মনে করি তাদের কোনো সুযোগ নেই। আমি কেসের যে সাবজেক্টগুলো আমরা জেনেছি, যে সমস্ত বিষয় তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে, এটা প্রমাণিত হবে ওই সাক্ষ্য আইন অনুযায়ী। বাট আমি মনে করি যে এটাকে উচিত হবে যে যারা এখন আছেন তাদের এর সাথে সরাসরি যারা জড়িত, এবং আমি মনে করি যে এই যে যেমন নাবিলা ইদ্রিস একটা সাক্ষাৎকারে বলেছিল যে আমরা চিঠি দিয়ে জিজ্ঞেস করেছি যে কারা কি সিটিআইবি ডাইরেক্টর কে ছিল, বলে অনার বোর্ড নাই দেখে ইয়া করে। এই যে এই জিনিসগুলো যদি করে, আমার মনে হয় তাদের এগেইনস্টে এডিশনাল চার্জশিট আনা উচিত, যে তথ্য গোপন করার মধ্যে একটা আইন আছে আমি যদি জানি আর কি, তথ্য না দেওয়ার। আমার মনে হয় ওইটা নিয়ে আসে, ওইটাকে আরো এনহ্যান্স করা উচিত, কারণ এদের সাথে এরা যদি কোঅপারেট না করে, এদেরকে কত কোঅপারেট করার জ্ঞান নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখন সবাই, আমি নিজেও একটু সাবাসী দিয়েছি ফেসবুকে যে সেনাবাহিনীকে যে জিনিসটাকে একটা কমপ্লিকেট করে, বাট অন গ্রাউন্ডে যেটা হচ্ছে তারা ওই এক্স্যাক্টলি একদম নিক্তিতে হিসাব করে যতটুক দিলে পাবলিক আইসা ক্যান্টনমেন্ট ঘেরাও করবে না বা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে ইয়া হবে না, ওইটুক পর্যন্ত শুধু অ্যাকসেপ্ট করছে। মানে যেটুক বললে পাবলিক খেপে যাবে না, ওইটুক অ্যাকসেপ্ট করছে। কারণ আমরা ভাবতেছিলাম যে এই কারণেই ওই যে বলতেছিলাম যে আপনি যদি ট্যাঙ্কের পারমিট, পিস্তলের পারমিট চান, ট্যাঙ্কের পারমিট দিতে হবে, যে শেষ প্রথম ইয়া, তো এইটাই ওরা করেছে। এমন ভাবে সিচুয়েশনটা তৈরি করেছে যাতে আমরা আদালতে আনছি এইটুকু এটাতেই হ্যাপি হয়ে যাই, এবং আমরা আলটিমেটলি দেখবেন ওইটুকু আমি হ্যাপি হয়েছি। কিন্তু ওই যেটা বললাম, শেখ হাসিনার আমলে যেরকম ললেসনেস ছিল, স্যারদেরকে আয়নাঘরে রাখা হয়েছিল, ওখানে কোনো হিউম্যান রাইটস ছিল না, এখনো সেই আইন ফলো করা হচ্ছে না। শুধু তাদেরকে আদালতে খাদির করা হয়েছে, কিন্তু তাদেরকে এর বাইরে যত ধরনের বৈষম্য আছে, এসি বাস তো একটা ন্যাক্কারজনক কিন্তু ঘটনা হয়েছে। এটার জন্য আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রফেসর ইউনূস দায়ী এটার জন্য, উনি একটা অ্যাকসেপ্ট করেছেন। তার এক্সিকিউটিভ কন্ট্রোলের আন্ডারে স্বরাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা করেছে, অবশ্যই এটার জন্য প্রফেসর ইউনূসকে এটা অ্যান্সার দিতে হবে। এইটাই হচ্ছে ললেসনেস, এখন যেটা আছে ললেসনেস, কারণ লকে
জেনারেল ওয়াকার পাত্তা দিচ্ছে না এবং আমরা এটা অ্যাকসেপ্ট করতেছি যে এইটুকুই খুশি হয়ে যাচ্ছি যে তাদেরকে অন্তত আদালতে হাজির করেছে। বাট আমি মনে করি এটাই শেষ পর্যন্ত শেষ রক্ষা হবে না। কিন্তু যেটা হচ্ছে এই যারা অ্যাকিউজড অফিসার আছে আমি মনে করি তাদের এখন উচিত একদম ওপেন আপ হওয়া, যেরকম আইজিপি যিনি আইজিপি পুলিশ যেভাবে আব্দুল মামুন যেভাবে রাজসাক্ষী হয়েছে, এদের সবার উচিত হচ্ছে দেওয়া। কারণ এট দ্য এন্ড তারা এটা একটু বুঝতে পারছে যে এখন তারা একটা মানে কি বলে একটা মাকড়সার জালের মধ্যে ফেসে গেছে, এখানে বের হইতে পারবেন। বাট এদেরকে এইভাবেই ডিমোটিভেট করতেছে ভারত, কারণ এরাই হচ্ছে ভারতের হেজিমনি রক্ষা করার জন্য মেইন মাসল পাওয়ারটা ছিল। সো আমি মনে করি যে ফেরদৌস স্যার যে জিনিসটা বলেছে তাদের আসলেই এখানে থাকলেও তাদের কিন্তু সিকিউরিটি নিয়ে আমাদের শঙ্কিত হওয়ার অবকাশ আছে। কারণ ওরা যখনই যে বুদ্ধি দেয়, আমি একটু আগে বলেছি যে এই আগুন লাগার পিছনে ডিজিএফআই আছে, ডিজিএফআই নিজে থেকে করে নাই, তাদেরকে তাদের ভারতীয় প্রভুরা তাদেরকে এই অ্যাডভাইসটা দিয়েছে। এবং তারা তো যখন হিসাব করে তারা ভারতের হিসাব বা লাভ কৃষক ওইটা হিসাব করে বলে, বাংলাদেশের কৃষি লাভ ওইটা দিয়ে করে না, তাদেরকে বোঝানো হয় যেটা ওইটা করে এবং এখনই চলতেছে। তো এই জিনিসটা আমার মতে প্রফেসর ইউনূসের একটা বড় ব্যর্থতা হচ্ছে, তিনি সেনাবাহিনী গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল নিতে পারেন নাই। এবং ফিউচারে যদি এই জেনারেল জাহাঙ্গীর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন, জেনারেল ওয়াকার যদি সেনাপ্রধান থাকেন, সামনের নির্বাচন যে জিনিসটা হবে সেটা হচ্ছে ভারত কি চায়, আমাদের এখানে কি সুষ্ঠু নির্বাচন চায়? তারা চায় না। তারা চায় নির্বাচনের মধ্যে একটা গ্যাওয়াস লেগে যাক, যাতে মানুষের মধ্যে একটা ধারণা হয় শেখ হাসিনারা বলে যেরকম নির্বাচন হয়তো বাংলাদেশের ট্রেন্ডই হচ্ছে, এটা বাংলাদেশে কোনো চেঞ্জ হচ্ছে না। ওইটাই প্রুভ করার জন্য জেনারেল ওয়াকার যদি থাকা অবস্থায় তার আন্ডারে হয়, তাহলে ওই একই রকম নির্বাচন হবে। যদি আমরা চাই সামনের নির্বাচন আর সুষ্ঠু, আমাদের সবার আশা যে এত প্রাণের ১,৫০০ লোক প্রাণ দিল, ৩০,০০০ মধ্যে আহত হইল। আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাওয়া, যে ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান যে বার্তাটা দিলেন, সেটাও বা উনি কিসের মানে কোনো ভিত্তি আছে এটার, যে ২-১ বছর থাকতে পারে তারপরে বিএনপি এসে থাকতে পারবে না বলতে ডিপেন্ড করবে ভারত এবং আওয়ামী লীগের উপরে? মানে এখানে আমি প্রথমেই বলবো যে উনি অ্যাকচুয়ালি এখন পাগল হয়ে গেছেন। উনি তার যে এজেন্ডা ছিল, এজেন্ডা নিয়ে আগানোর চেষ্টা করেছিলেন, এখনটা সফল হয় নাই। সো এখন তিনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। বাট এই জিনিসটার মধ্যে সত্যতা আছে, যদি মানে এটা হচ্ছে থ্রেটটা কিন্তু বিএনপির প্রতি, যে বিএনপি যদি ভারতের সাথে আতাত না করে নির্বাচনে আসে তারা থাকতে পারবে না। সো ভারতের সাথে উনি ইন্ডিকেট করতেছেন ভারতের সাথে যেন আতাত করে। এটাই হচ্ছে যে উনি হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশে সবচেয়ে ভারতীয় বড় রয়েছেন। উনি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতীয় যে ইনস্ট্রাক্টর গুলো এসেছেন MI6 তে, এগুলো কিন্তু এখনো আছে। এদের কিন্তু চুক্তি এই ডিসেম্বরে শেষ হয়ে গেছে, চুক্তি কিন্তু রিনিউ হয় নাই, এখনো তারা চালাচ্ছে। তাদেরকে এখন পর্যন্ত জেনারেল ওয়াকার বের করতেছে না। এর মানেটা কি? আমরা কি লাগাতার মানে চাচ্ছি যে ভারতীয় ইনস্ট্রাক্টর আমাদের ইয়াতে থাকুক, তারা প্রতিটা পার্টিতে অংশগ্রহণ করুক, বিভিন্ন কালচার ফাংশন থেকে শুরু করে সবকিছুতে ফ্যামিলি শো করুক? এইটাই হচ্ছে এসপিওনাজ করে যেতে। এরা হচ্ছে এদেরকে ঢুকেছে জেনারেল ওয়াকার সেনাবাহিনীর ভিতরে, উলফ ল্যান্ড ট্যাকটিক্স চেঞ্জ করে ব্লু ল্যান্ড বানাইছে, ইউনিফর্মকে বানাইছে হচ্ছে ভারতের আদলে জলপাই কালারের। সো উনি যেটা কথা বলতেছেন, উনি অ্যাকচুয়ালি এখন ওনার ফ্রাস্ট্রেশন থেকে এই জিনিসটা বলতেছেন, ওনার সাথে একমত না। বাট ওইটাই হচ্ছে সত্য যে সামনের নির্বাচনটা যদি এই জেনারেল জাহাঙ্গীর, প্রফেসর ইউনূসের এবং জেনারেল ওয়াকারের আন্ডারে হয়, এটা ইলেকশনটা ঠিক মতো হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। জি, আমি আমার অনুজ মেজর সারোয়ারকে বলবো, ইউ মাস্ট উইথড্র ইউর নেম ফ্রম দি ফাইল। কোর্টের যে ওকালতনামা ফাইল আপনি দিয়েছেন, এটা আপনি উইথড্র করুন। এথিক্যালি ইউ মাস্ট নট, এটা তার জন্য অ্যাডভাইস। অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি পৌঁছে গেছেন, ফার্দার পৌঁছে যাওয়ার আগে ফ্রম টুমোরো মর্নিং ইউ মাস্ট উইথড্র ইউর নেম, ইউ মাস্ট নট। এথিক্যাল স্ট্যান্ডার্ডে পড়ে না। আচ্ছা, আইসিটি কে বলবো, যারা বাধা দিয়ে এসেছে এক বছর প্লাস এবং সামনে দিবে, তাদের নাম নোট করুন, তাদেরকে যথাযথ সময়ে চার্জে। এটা আইসিটি আইনে আছে, আইসিটি এটা করতে হবে, এটাই জনগণের দাবি, এটা করতে হবে। কারণ সে বাধা দিয়েছে, এটা অপরাধ, এদেরকেও কিন্তু আইনের আওতায় আনতে হবে, এটা দাবি জানাচ্ছি আমি। সকল যোদ্ধা, ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং যারা পঙ্গু আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, সকল পরিবারকে এবং সকল দেশের সকলকে আমি অনুরোধ করবো, আপনারা সুবিচারের জন্য আওয়াজ তুলুন। এটা কারো বাপের পৈতৃক সম্পত্তি না দেশটা, যে যার যার ইচ্ছে হলো আমি এমনি চালাবো, আমি এমনি করবো, আমি গায়ের জোর দেখাবো আমার প্রভুর ইয়ের জন্য। নো, ইন নো ওয়ে, ইউ ক্যানট। ডক্টর ইউনূসকে বলবো, নাম্বার অফ টাইম ইনসাবঅর্ডিনেশন হয়েছে, ইনসাবঅর্ডিনেশন, আমি বিস্তারিত যাচ্ছি না, ইনসাবঅর্ডিনেশন হয়েছে। should be enough to fire the required people, it should be enough to fire the required people. আচ্ছা, স্বরাষ্ট্র সিরিয়াস হতে বলবো এবং তদন্ত চাই তার বিরুদ্ধে, তাকে
পদত্যাগ, তাকে ছাঁটাই করুন। এটা ডক্টর ইউনূসের অতি ঘনিষ্ঠ যারা আশেপাশে কাজ করেন তারা দয়া করে আমার এই ভিডিওটা ডক্টর ইউনূসকে দেখেন, এটা আমি অনুরোধ রাখছি সোশ্যাল মিডিয়াতে। জি, অ্যাকিউজড অফিসারদের যারা সেনানিবাসে আছে 15 জন এবং ভবিষ্যতে যদি আসে, তাদের নিরাপত্তা নিয়ে আমি আবার আমার শঙ্কা প্রকাশ করছি। তাদের ফ্যামিলির প্রতি আমি আবেদন জানাচ্ছি, তারা আমাদেরই ভাবি সম্মানিত, যে বি শিওর যে ওখানে থাকলে তাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। ওখানে তাদের রাখা কোনোভাবেই তাদের জন্যই সেফ না। আইনের কথা বাদ দিলাম, আইন বিচার, ন্যায় বিচার, বৈষম্য এগুলো বাদ দিলাম, তথ্য কথা, তাদের নিরাপত্তার জন্যই আমি সাজেস্ট করব তাদের ফ্যামিলি থেকে চাপ আসুক, যাতে তাদেরকে দেওয়া হয়, তাদেরকে আইনের পুরা মেইন জেলখানায় দেওয়া হয়। আচ্ছা, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে দেখলাম না তারা এই সাবজেল নিয়ে কথাবার্তা বলতে। আমি জানি না, হয়তো বলেছে 2-4 জন, বাট দেখলাম না। পলিটিক্যাল পার্টিগুলো কি শুধু চাঁদা খাওয়ার জন্য? দায়িত্ব নাই দেশের প্রতি, বিচার ব্যবস্থা ঠিক করার জন্য তাদের কি কোনো মাথা ব্যথা নাই? তারা আগুনে পার্টিসিপেট করতে পারেন, ল্যান্ডটা করলে তো এখন করতে পারি, অনেক করবো সামনে। সন্ত্রাসে পার্টিসিপেট করতে না, আওয়ামী লীগের সাথে মিলে যেতে পারেন, ভারতের কাছে নমনম করতে পারেন, ইউনিভার্সিটি সকল কাজে বাধা দিতে পারেন। তো দেশের জন্য মায়া নাই, আপনার বউয়া হিসাব বসায় দিবে, ভুলে যান, ওই সমস্ত হবে না। অতএব আমি সমগ্র জনগণের প্রতি আবেদন রাখবো, জেগে উঠুন, সুবিচার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের অধিকার আছে। আপনারা জেগে উঠুন, আওয়াজ তুলুন, এবং অপরাধী যে অফিসারগুলো আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে তাদেরকে মেইন জেলে আহ্বান জানাচ্ছি। আর আইসিটি এবং গুম কমিশনকে আমি আরো কঠোর হতে বলবো। আর কঠোর মানে অবিচার না, আপনি আরো আইন, যেটা অনেক সময় আইন লিনিয়েন্টলি দেখে, তারা হালকাভাবে দেখে না, নো মোর হালকা, একদম পুঙ্খানুপুঙ্খ ফলো করে যেখানে যতটুকু স্ট্রিক্ট হওয়া দরকার আপনারা স্ট্রিক্ট হন। কারণ জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে এবং পুরা জাতি আপনাদের সাথে আছে, পুরা জাতি আইসিটির সাথে আছে, গুম কমিশনের সাথে আছে। অতএব আমি আশাবাদী এটা এই কোলাঙ্গারি করে আর ভারতের সেবা দেশ করে বেশি দূর যেতে পারবে না। আমি 1 সপ্তাহে পোস্ট দিয়েছি, মোচড়ামুচড়ি করো না, মোচড়ামুচড়ি করে যত মোচড়াবে তত জালে আটকাবে, সেই আটকাচ্ছে। অতএব এত সোজা না, এত সহজ না, আইন কোনোভাবেই কেউ পারবেন না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর ডক্টর ইউনূসের কাজ করে আমি শিওর ইজ এ ভেরি উঁচু মাপের মানুষ, বাট ওনার ল্যাকিংস গুলা উনি অসংখ্য ধন্যবাদ। যেখানেই পাবেন সাপোর্টকারীদের বা আওয়ামী ঝটিকা মিছিল ধরে ফেলুন সাথে সাথে। আপনার ইন্টারনেটে একটু সমস্যা করতেছে। অনেক ধন্যবাদ জি হাসিনুর রহমান, আপনার কাছে শেষ আপনার বক্তব্য, এবং সাথে সাথে আমরা বলতে চাই যে উনি বিএনপির কথা যেহেতু উঠিয়েছে, সালাউদ্দিন সাহেব তো কয়েকদিন আগে বললেন যে মুখোমুখি অবস্থানে রাখতে না, নির্বাচনের সময় প্রয়োজন। সো বিএনপি সেটাই ফলো করছে কিনা সেটা আপনার কাছে শুনতে চাই। বিএনপি ফলো করতেছে আপা, সালাউদ্দিন সাহেব ফলো করতেছে। উনি ভারতে ছিলেন, ওই দর্শনে উনি কথা বলতেছেন। আসলে ন্যায় বিচার সবার জন্য সমান। সালাউদ্দিন সাহেব আবল তাবল বলে তো লাভ নাই। এই 15 জন লোক দেশে কি করবে, কোন জায়গায় ডিউটি করবে, আরো সেনাবাহিনীকে ক্ষতি করবে। আমি তো খুব 15 জন তো কম আপা। এর সাথে মনে করেন এখানে সিটিআইবি আনা হয়েছে, মোস্তাফি শুধু সিটিআইবি আনা হয়েছে, আরো যে ডাইরেক্টরগুলি আছে আইবি, মূলত মানে আইবি যেটা হলো আর্মি স্যারের জন্য পদ্ধতি, আইবিরে আসবে তো লাইন ধরে। আর্মি স্যারের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আইবি ছিল সব আইবি আসবে, লজিস্টিক আসবে, যারা খাওয়াই। সুতরাং এটা ছোট বলে লাভ নেই, কোনো মানে ছাড় পাওয়ার কায়দা নেই, জাস্ট টোকেন ধরা হয়েছে। আমি মনে করি আপা, এই জেলে ছিলাম আমি প্রায় 3 বছর, 2.5 বছর, ঠান্ডা পানি খেতে পারি, কি ফুটিতে আছে চিন্তা করেন। আমার তো হিংসা হচ্ছে, এখন একটা ক্রাইম করে সাব জেলে থাকি, ভালো খারাপ। আমি দেশবাসীকে বলবো আপনারা সোচ্চার হন, আর সেনাবাহিনীকে বল প্লিজ আপনারা মানে আপনাদের যদি মাথায় অন্য কিছু থাকে প্লিজ ফরগেট ইট। ছাত্র জনতা মিলে যখন মিছিল নিয়ে আসবে সাব গেটে, ইজ্জত সম্মান কিছু থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি লাস্ট শুধু একটাই বলতে চাচ্ছি, ফেরদৌস স্যার যে কথাটা বলেছেন যে কোনো রাজনৈতিক দলগুলোকে এটার সমালোচনা করতে দেখা যাচ্ছে না। কারণ একটাই, এই এবং ভারত এবং গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ এদের প্ল্যান হচ্ছে এরা সমস্ত রাজনৈতিক গুলোকে আলাদা আলাদা কন্টেইন করে। মনে করেন বিএনপির সাথে কথা বলবে যে আপনাদেরকে তো জেনারেল ওয়াকার আগামী নির্বাচনে হেল্প করবে, ওই তো ওরা চুপ। এনসিপি কে ওরকম একটা মূলা দেখাবে, জামাতকে একটা মূলা দেখাবে যে জেনারেল ওয়াকার তো ফাইনালি ওখানে থাকবে। সো তাদের কোনো কিছু করা হবে না যদি এটা এগেইনস্টে কথা বলে। সো তারা এখন কথা বলতেছে না। এটা হচ্ছে আমার ফাইনাল কথা, যে রাজনৈতিক দলগুলা জনগণের কথা যদি চিন্তা করতো, দেশে ললেসনেসের কথা যদি চিন্তা করতো, আমি একদম ব্র্যান্ডিং এ সব রাজনৈতিক দলকেই বলতেছি যে তারা কেউই এটা সমালোচনা আমি অ্যাটলিস্ট দেখি না করছে কিনা যাই না। এরকম কারণটা কি, তারা নেক্সট নির্বাচনে চায় জেনারেল ওয়াকারের একটা ফেভার।
ফুল স্টপ। জনগণের কথা কেউ ভাবতেছে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের অবস্থা, নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। কঠিন একটি সময় আমাদের এই বাংলাদেশ পার করছে, কঠিন একটি মুহূর্ত পার করছে। আমরা যদি দেখি তাহলে সেনাবাহিনীর মধ্যে যে অবস্থা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একটি সুনামধন্য বাহিনী, যেখানে বাংলাদেশের সকল মানুষ তাদেরকে ভালোবাসে এবং তাদেরকে অন্য চোখে দেখে, বা অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তাদের চেয়ে সেনাবাহিনীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে। এই সেনাবাহিনী গত 15-16টি বছর সেনা অফিসাররা যারা রয়েছে অনেকেই হাসিনার দাসত্ব করেছে, দাসত্ব মেনে নিয়েছে। শেখ হাসিনার দাসত্ব যারা মানতে রাজি হয়নি তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তারা পালিয়ে দেশের বাইরে চলে গিয়েছে। আর যারা শেখ হাসিনার কথা শুনেছে তারা মানুষের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে এবং আয়নাঘর তৈরি করেছে, সেখানে তাদেরকে রেখেছে। নানা নিরীহ মানুষদের সেখানে রাখা হতো, নির্মম নির্যাতন করা হতো। এ থেকে সাধারণ মানুষও কিন্তু এই যে আয়নাঘর, সেখান থেকে মুক্তি পায়নি। শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে কোনো কথা বললেই তাদেরকে আটক করা হতো। এরকম একটি অবস্থা আমরা দেখতে পেরেছি এবং এখন আমরা যে অবস্থাটি দেখতে পাচ্ছি তা হচ্ছে সেনা অফিসার যারা মানুষের উপর অন্যায় অত্যাচার করতো, যাদের নামে মামলা হয়েছে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, অনেকে পালিয়েছে। এই যে একটি পরিস্থিতি, সেনাবাহিনীকে মানুষ কোথায় দেখতে চায় আর তাদের কি অবস্থা এবং কলঙ্কমুক্ত হতে পারেনি এখনও বাংলাদেশের সেনাবাহিনী, এ নিয়ে কি বলবেন? সামনে নির্বাচন নিয়ে কি বলবেন? পিআর পদ্ধতি হবে নাকি সাধারণ যে নির্বাচন সেই নির্বাচনই হবে? সরি, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালাম।